আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আজকে হচ্ছে আমাদের পঞ্চম ক্লাস। সো প্রায় 4টা ক্লাস আমাদের শেষ হয়ে গেছে। এর আগে বেশ বেসিক বিষয়গুলো যেগুলো ডাটা টাইপ, ডাটা স্ট্রাকচার, এই বিষয়গুলো মোটামুটি আমরা ক্লিয়ার। এখন এখন আজকের ক্লাসের টপিক হচ্ছে ফাংশনস এবং ইন্ট্রোডাকশন টু প্যাকেজেস। সো প্রথমে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ফাংশন ক্রিয়েট করতে পারি নিজেদের কাজের জন্য, নিজেদের কাজের সুবিধার্থে। কিভাবে এক্সিস্টিং কোনো ফাংশন, ফর এক্সাম্পল অন্য কেউ লিখে রাখছে, সেটা আমরা এডিট করতে পারি নিজের প্রয়োজনে, কিংবা নতুন একটা ফাংশন ডেভেলপ করতে পারি, এই ধরনের কাজগুলো। আর তারপর হচ্ছে কিভাবে আমরা আম, মানে আর এর মেইন যে পাওয়ার, সেটা হচ্ছে বিভিন্ন প্যাকেজ। হয়তো সেটা আমাদের মতোই কেউ, যারা অ্যাডভান্স কোনো কাজ করতেছে, তারা মনে করছে যে ঠিক আছে, আমি যে কাজটা করতেছি এই কাজটা অন্যদের উপকারে লাগতে পারে। সে একটা প্যাকেজ তৈরি করছে সেই স্পেসিফিক কাজের জন্য, এবং সেই প্যাকেজটা ফ্রিলি অ্যাভেলেবল করে দিছে। যেহেতু এটা একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো সবকিছুই ফ্রিলি অ্যাভেলেবল। সো তাদের সেই প্যাকেজটা আমরা ব্যবহার করতে পারি। সো প্যাকেজ বলতে আমি কি বুঝাচ্ছি? প্যাকেজ মানে হচ্ছে কালেকশন অফ ফাংশনস এন্ড ডেটা সেটস। সো এটা একটা লাইক ব্যাগ অফ, বা একটা ব্রিফ কেস চিন্তা করতে পারেন, যেটার ভিতরে অনেকগুলা ফাংশন আছে। তো প্রথমে আমরা তাহলে ফাংশনের স্ট্রাকচারটা দেখি। এখন পর্যন্ত কিন্তু আপনারা বেশ কিছু ফাংশন ব্যবহার করে ফেলছেন। ফাংশন মানে কি, এটা আশা করি আমার বুঝাইতে হবে না। ফাংশন হচ্ছে আমরা একটা কিছু তাকে দেই, সে আমাকে কিছু একটা প্রসেস করে একটা ভ্যালু হোক, বা একটা নতুন ডেটা সেট হোক, বা একটা আউটপুট হোক, কিছু একটা রেজাল্ট সে আমাকে দিবে। সো ফাংশনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম: আমরা একটা ফাংশনের নাম লিখি, সেটার ভিতরে কিছু একটা দেই, যেটা এখানে আমরা বলতেছি আর্গুমেন্টস। সে ফাংশনের ভিতরে কিছু একটা করে, যেটাকে আমরা বলতেছি ফাংশন বডি। এই বডিতে হচ্ছে অনেকগুলো কোড থাকে, সেই কোডগুলা সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হয়, ফাইনালি আমাদেরকে একটা ভ্যালু রিটার্ন করে। সেটা হচ্ছে ফাংশনের বডিটা, মানে ফাংশনের হোল স্ট্রাকচারটা হচ্ছে এরকম। সো আমরা এখন তাহলে কোডে চলে যাই। এখানে তো জাস্ট একটা ব্রিফ দেখলাম। আচ্ছা, আমি আপনাদের সাথে যে কোডগুলো শেয়ার করছি লাস্ট 3টা ক্লাসে, আশা করি সেগুলো আপনারা রান দিয়ে দেখছেন। কারণ অন্তত একবার করে যদি রান না দেন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আচ্ছা, একটু জুম ইন করে নিন। কিভাবে এটা বড় ছোট করি আপনারা জানেন? কন্ট্রোল প্লাস দিলে এটা বড় হয়, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয়। ভিউটা হচ্ছে প্লাস মাইনাস দিয়ে আর কি আমরা বড় ছোট করতে পারি। ব্রাউজারও এভাবে করে আমার যতটুকু মনে পড়ে। বা কেউ যদি শর্টকাট ইউজ করতে না চান, তাহলে হয়তো ভিউতে গেলে এগুলো, এই যে অ্যাকচুয়াল সাইজ, জুম ইন, জুম আউট, এখানে আর কি শর্টকাট গুলো আছে। তো ওইভাবে হচ্ছে আপনারা জুম ইন জুম আউট করতে পারেন। কারো যদি মনে হয় যে আমার স্টুডিওটা অনেক বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, তারা হচ্ছে এভাবে ছোট বড় করতে পারে। তো আজকে ক্লাসটা হচ্ছে ফাংশনের উপরে, ক্লাস 5 এট, আজকে 7 তারিখ, 7 জানুয়ারি 2024। এইটার জন্য কোনো ডেটা নাই, ডিসক্রিপশনটা আপাতত লিখি নেই। ওকে। সো যেটা বলতেছিলাম, ফাংশন কিভাবে লিখতে হয় সেটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ধরেন আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটা সিম্পল ফাংশন ব্যবহার করছি, যেমন টোটালের জন্য আমরা ব্যবহার করছি সাম। এটা একটা ফাংশন। সো সামে কি কি আছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ফাংশনটার নাম, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ। সো সামটা অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করা হয়েছিল? ওইটা ক্রিয়েট করা হয়েছিল ওটা এরকম ভাবে: ফাংশনের নাম প্রথমে, দেন অ্যাসাইন। সো আমি এখন সামথিং অ্যাসাইন করব এখানে। কি অ্যাসাইন করব? একটা ফাংশন, সেই ফাংশনের দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে আর্গুমেন্টস নেওয়ার জায়গা, আর একটা হচ্ছে ফাংশনের বডি। সো বডিটা আগের দিন আমি বলছিলাম যে চাইলে এটা আমি এক লাইনেও লিখতে পারি। আমি চাইলে এখানে ধরেন এক্স এবং ওয়াই, আমি দুইটা আর্গুমেন্ট দিলাম। তার মানে কি, সামের ভিতরে দুইটা জিনিস হবে, এবং আমি বললাম যে রিটার্ন করবা কিছু একটা, সেটা রিটার্ন কি করবে, এক্স প্লাস ওয়াই। এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমি এক্স এবং ওয়াই দুইটা ভ্যালু দিব এখানে। তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু সামথিং, ধরলাম 3, আর ওয়াই ইকুয়াল টু সামথিং, ধরলাম 10। তো যখনই আমি এটা রান দিব, রান দিলে রিটার্ন করবে আমাকে একটা জিনিস, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তার মানে 3 + 10 করে যেটা আসবে সেটা আমাকে রিটার্ন করবে।
সো লাস্ট ক্লাসে যেটা বলতেছিলাম যে আমাদের তো সবসময় বডিটা এক লাইনে হয় না, এটা 3-4 লাইন হইতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কয়েকটা লাইন এখানে আমি অ্যাড করার সুযোগ দিতে পারি। সো ভিতরে হচ্ছে আমি ইচ্ছা করে 400-500 বা 2-3 লাইন লিখতে পারি। সো আমি রিটার্নটাকে ধরে এটার ভিতরে নিয়ে আসবো এবং দেখতে যেন সুন্দর লাগে। আমি সবটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট এ দিব, তাতে হচ্ছে একটা ফরম্যাটের মধ্যে চলে আসবে। সো এই স্পেসটা যায় নাই কোনো কারণে। সো এটা এখন একটা সুন্দর ফরম্যাটে চলে আসছে। সো এখানে আমি যে একটা এক্সাম্পল সাম ফাংশন ক্রিয়েট করলাম, সমস্যাটা হয়েছে ফাংশনের নেম আপনারা যখন ম্যানুয়ালি ক্রিয়েট করবেন কখনোই এমন কোনো নেম দিবেন না যেই নামে অলরেডি আমাদের কোনো একটা ফাংশন আছে। সো আপনি কিভাবে জানবেন যে অলরেডি সেই নামে কোনো ফাংশন আছে কিনা? আরস্টুডিওতে আপনারা যখন খেয়াল করবেন, আপনারা যখন কোনো ফাংশন লিখবেন তখন কিন্তু সাজেশন দেয়। সো তখনই খেয়াল রাখতে হবে যে আমার আসলে এই নামে কোনো ফাংশন আছে কিনা। যেহেতু আমার অলরেডি সাম নামে একটা ফাংশন আছে, আমি এই নামে কোনো ফাংশন ক্রিয়েট করতে পারবো না, আমাকে নতুন একটা নাম ক্রিয়েট করতে হবে যে নামে আসলে কিছু নাই। সো আমি এটার নাম দিচ্ছি সাম টু ফেলস। সো আমি এই নামে একটা ফাংশন ক্রিয়েট করব। সো যেহেতু এই নামে ফাংশন ক্রিয়েট করব, আমি জাস্ট এটাকেই ধরে এখানে রাখতেছি। তাহলে কি হবে, সাম টু ভ্যালস নামে একটা ফাংশন ক্রিয়েট হবে যে দুইটা আর্গুমেন্ট নিবে এবং এই দুইটা আর্গুমেন্টকে নিয়ে সাম করে বা টোটাল করে আমাকে ভ্যালুটা দিবে। সো লাইনটা উপরে নিচে হয়ে গেছে। আমার প্রথমে ফাংশনটা ক্রিয়েট করা দরকার, দেন হচ্ছে ফাংশনটা রান দিতে হবে। সো আমি এটাকে ধরে উপরে রাখি। এখন ঠিক আছে। So, প্রথমবার যখন রান দিব, ইউজুয়ালি তো আমরা উপর থেকে নিচের দিকে নামতে থাকি, কেউ তো আর মাঝখানে গিয়ে রান দেয় না। সো প্রথমে ফাংশনটা ক্রিয়েট করি, দেন হচ্ছে ফাংশনটা রান দিব। সো ভাই একটু ক্রিয়েট। ইন্টারাপ্ট করতেছিলাম, মানে নট হ্যাঁ, ইউ মাইন্ড? হ্যাঁ বলেন। এই যে স্ক্রিপ্টটা আপনি লিখছেন না, স্ক্রিপ্টটা একটু যদি কাইন্ডলি একটুখানি শেয়ার দিতে নিয়ে তাহলে একটু আমার সুবিধা হতো, মেসেঞ্জারে বা এনিওয়্যার। এখানে তো অনেক কিছু এডিট করা হবে, সো আমি এটা এখন শেয়ার দিতে চাচ্ছি না। মানে মাঝখানে অনেক কিছু আমি লিখবো যেগুলো অলরেডি লিখা নাই, যেমন এটা আমি লিখি নাই, সো এগুলো আমি সবার লাস্টে শেয়ার দিব। আচ্ছা, আমি ভাই আমার কন্টিনিউ করি। দুইটা প্রশ্ন ছিল রিলেভেন্ট, এখন করব না পরে করব? এই রিলেভেন্ট হলে কত করতে পারেন? হ্যাঁ এখন। সেটা হলো যে আপনার এই যে আমরা ফাংশনটা এটা কি লেফট অ্যারো বলবো, লেফট অ্যারোটা তো আমরা ভেরিয়েবল অ্যাসাইনমেন্টের জন্য করি, রাইট? ভেরিয়েবলে রাইট। অ্যাসাইনমেন্ট করি, সেম থিং আমরা ফাংশনটাকে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিচ্ছি। সো সাম মানে ফাংশনের নেমটা একটা ভেরিয়েবলের মতোই কাজ করতেছে। আমরা কি বলতে পারি যে এটা একটা ভেরিয়েবল ফাংশনের নেম? ভেরিয়েবল বলতে পারবেন না আপনি। এটা একটা অবজেক্ট ক্রিয়েট করতে, সরি একটা ফাংশন ক্রিয়েট করতেছেন, যেটা আপনি ফাংশনটা এখানে অ্যাসাইন করতেছেন। সো এটা এখন একটা ফাংশন হয়ে যাচ্ছে, আপনি বলতে পারবেন না যে আপনি ভেরিয়েবল ক্রিয়েট করতেছেন বা আচ্ছা, ভেরিয়েবলে আপনি আপনি যে ফাংশন অ্যাসাইন করতেছেন। ওইটা আচ্ছা, বলাটা যখন ভুল। আমরা অবজেক্ট বলছি হুম হুম। তখন ধরেন আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন একটা অবজেক্টকে কোনো একটা ভেরিয়েবলে দিই তখন সেটা একটা রেফারেন্স হিসেবে থাকে। সো এটা কি এটা রেফারেন্স, ফাংশনের রেফারেন্স এরকম বলা যায় নাকি না? না, আমি রিকোয়েস্ট করব অন্য ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট গুলো এখন এখানে না আনতে, আচ্ছা আচ্ছা, একটু ঠিক পেঁচায় আছে। যাবেন। আরেকটা আরেকটা জিনিস হলো যে আপনার আপনি সেম লাইনে যে ফাংশনটা করছেন ওখানে কোনো প্যারেন্থেসিস, আই মিন কোনো স্কোয়ার ব্র্যাকেটস, সরি স্কোয়ার ব্র্যাকেটস না, এটা কি বলে, কার্লি ব্রেসেস ইউজ করেন নাই। তো সেক্ষেত্রে যদি আমাদের শুধুমাত্র রিটার্ন স্টেটমেন্ট দিয়েছিলেন, সো অ্যাপার্ট ফ্রম রিটার্ন স্টেটমেন্ট যদি আমরা অন্য কিছু যোগ করতে চাই ইন দ্য সেম লাইন, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব বা এটা কতটুকু কিভাবে ইউজ করেন আর কি? হুম, সেটা সেমিকোলন ছিল, লাস্ট ক্লাস ওইটা দেখাইছিলাম। আমি ও দুইটাই রান আচ্ছা দিয়ে দেখাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। রান দিলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটা রান দিচ্ছি এবং এটা রান দেওয়ার জন্য যে শর্টটা সিলেক্ট করতে হবে এমন কোনো কথা নাই। আপনি এই লাইনে রেখে, মানে প্রথম লাইনে কার্সর রেখে রান দিতে পারেন অথবা লাস্ট লাইনে কার্সর রেখে রান দিতে পারেন। তো আমি লাস্ট লাইনের কার্সরটা রেখে কন্ট্রোল এন্টার দিচ্ছি। দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে কনসোলে আমাদের কোডটা রান হয়েছে এবং সেখানে কোনো আউটপুট নাই। আর হচ্ছে এনভায়রনমেন্টে দেখবেন এখানে ফাংশনস বলে একটা নতুন সেকশন ক্রিয়েট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সাম টু ভ্যালুস আর ফাংশনের এই জিনিসটা দেখাচ্ছে। সো ফাংশনের ভেতরে দুইটা আর্গুমেন্ট আছে, সেটা দেখা যাচ্ছে এখানে এক্স এবং ওয়াই। তো আমাদের ফাংশনটা তাহলে কারেন্ট এনভায়রনমেন্ট আছে সেখানে সেভ আছে। সো আমি চাইলে এই ফাংশনটা ইউজ করতে পারবো। সো এই ফাংশনটাই তো আমি অলরেডি লিখছিলাম। সো সাম টু ভ্যালুস
সেটার ভিতরে দুইটা আর্গুমেন্টের ভ্যালু আমি পাস করে দিচ্ছি। এবার যদি আমি এটা রান দিই, তাহলে দেখেন আমি পাচ্ছি 13। সো যেটা আমি ওই সময় বলতেছিলাম যে ওয়ান লাইনে ফাংশন কিভাবে লেখা যায়, সো ওয়ান লাইনে লিখলেও সেম ঘটনাই ঘটবে, জাস্ট আমার কার্লি ব্রেসেসটা লাগবে না, সে এরকম। দেন আমি এটা রান দিলাম, ফাংশন কিন্তু সেম, এটা এখানেই আছে। আমি বোঝার সুবিধার্থে এটা রিমুভ করে দেই, দেন আবার এটা রান দিই। সো দেখেন ফাংশনটা এখানে ক্রিয়েট হয়েছে। দেন আমি যদি এখন এটা রান দিই, তাহলে দেখা যাচ্ছে আউটপুটে 13। এখন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আরে নট নেসেসারিলি যে এই আর্গুমেন্টের নাম লিখতে হবে। আমি যদি সিরিয়াল ওয়াইজ ভ্যালুগুলো দেই, যে আমি এক্স ইকুয়াল টু না লিখলাম, ওয়াই ইকুয়াল না লিখলাম, জাস্ট আমি লিখলাম যে 3 এবং 10, তাহলে কি হবে, এই 3 এর ভ্যালুটা সরাসরি সিরিয়াল ওয়াইজ যে আর্গুমেন্টটা থাকবে 3 সেখানে চলে যাবে, আর 10 এর ভ্যালুটা ওয়াই এর চলে যাবে। দেন রান দিলে হচ্ছে আমাকে আউটপুট এভাবে দেখাবে। তো এটা যদি আর একটু ক্লিয়ারলি বুঝতে চান, সেক্ষেত্রে আমি এখন ফাংশনটাকে একটু এডিট করতে পারি। সো আমি আবার প্রথম লাইনটায় চলে যাই, আমি কিছু এডিট করব। আমি যাচ্ছি প্রিন্ট করে দেখাবে যে আমার এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, দেন হচ্ছে আমার রিটার্ন ভ্যালুটা দিবে। ভিতরে আমি তাহলে দুইটা জিনিস লিখি, প্রিন্ট ফরম্যাট ভ্যালু অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স, এবং ভ্যালু অফ ওয়াই হচ্ছে ওয়াই। সো এখন আমি ফাংশনটা আবার মডিফাই করলাম, সো আমাকে এটা আবার রান দিতে হবে। সো রান দিলাম, তাহলে এখন রান দিই এটা। আহ এক্স এর ভ্যালুটা এখানে দেখা যাচ্ছে না কেন? ও সরি সরি, ফরম্যাট না, পেস্ট, আমি ভুল করছি, পেস্ট। ওকে, সো এখন দেখা যাচ্ছে যে ভ্যালু অফ এক্স হচ্ছে 3, ভ্যালু অফ ওয়াই হচ্ছে 10। কারণ কি, আমি কিন্তু এখানে স্পেসিফাই করে দিছিলাম যে এক্স এর ভ্যালুটা কোথায় যাবে, ওয়াই ভ্যালুটা কোথায় যাবে। সো আমি যদি স্পেসিফাই করে না দেই, যেমন এই লাইনটায় স্পেসিফাই করে দেই নাই, সো এটা যদি রান দিই, আমাকে কিন্তু সেম দেখাচ্ছে। 3 তে কিন্তু এক্স এর ভ্যালুটা কিন্তু 3 হয়েছে, যেহেতু আমার সিরিয়ালে ফার্স্টে ছিল। আমি যদি এখানে 400 লিখি, তাহলে দেখা যাচ্ছে সিরিয়ালের প্রথম যেটা ছিল এক্স, সে অ্যাকচুয়ালি 400 ভ্যালুটাকে নিছে। সো তার মানে হচ্ছে যে আমি চাইলে আর্গুমেন্ট লিখতেও পারি, নাও লিখতে পারি, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে লিখে নেওয়াটা। কারণ অনেক সময় হইতে পারে এরকম যে সিরিয়ালটা ব্রেক হয়ে গেল, যেমন গত দিনে আমরা দেখছিলাম একটা ফাংশন ছিল, খুব সম্ভবত কি সিকোয়েন্স, যে সামথিং 1 থেকে 10 পর্যন্ত কতগুলো ভ্যালু চাই। এখন সেখানে লেন্থ একটা আর্গুমেন্ট ছিল, আর বাই একটা আর্গুমেন্ট ছিল। সো দুইটা থেকে যারা এটা ভুলে গেছেন তারা হচ্ছে রিকল করতে পারেন আগের ক্লাসে গিয়ে, 3 নাম্বার ক্লাসটাতে খুব সম্ভবত, ওখানে দেখে আসলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আর্গুমেন্ট ব্যবহার করতে হবে কখন, না করলেও কখন চলবে, এরকম ব্যবহার করলো। সো এটা ছিল একটা এক্সাম্পল ফাংশন, তো এটার চাইতে ভালো এক্সাম্পল এখানে দেখানো হয়ে গেছে। সো এই এক্সাম্পলটা কি ছিল? এক্সাম্পলটা ছিল যে আমি একটা ফাংশন লিখতে চাচ্ছি, তার নাম হচ্ছে গ্রিট, সেটার ভিতরে একটাই আর্গুমেন্ট থাকবে, সেটা হচ্ছে নেম। এবং আমি যখন এই গ্রিট ফাংশনটা লিখব, এবং নেমের কিছু একটা দিতে হবে, সো নেম ইকুয়াল টু কি দিব, একটা নাম, যে আমি নাম দিচ্ছি হাসান। সো এখানে আমাকে একটা এরর দিল যে এরর ইন গ্রিট, কুড নট ফাইন্ড ফাংশন গ্রিট। সো আমাকে এখন একজন বলেন এই কোডের এই ভুলটা কেন হয়েছে? কেউ কি ধরতে পারছেন ভুলটা কেন হয়েছে? উপরের লাইনটা রানিং তো করে এক্সিকিউট নেবে। করা হয়। এক্স্যাক্টলি, আমি তো ফাংশন রানই করিনি, আমার এখানে এনভায়রনমেন্টে ফাংশনটা নাই। সো আমি এখন এইটা ফার্স্টে রান দিতে হবে, নইলে তো আমার কাছে এইটা নাই। সো এটা রান দিই, তাহলে দেখা যাচ্ছে আমার কাছে গ্রিড ফাংশনটা এখন অ্যাভেলেবেল আছে। এখন আমি যদি এটা রান দিই, তাহলে আমি সেই রেসপন্সটা পাচ্ছি, সেটা আগে পাইনি। সো আমার ধারণা আপনারা ধরতে পারছেন এই জিনিসটা কিভাবে কাজ করতেছে, এনভায়রনমেন্ট কিভাবে কাজ করে, এখান থেকে কোড ওখানে কিভাবে যায়। এগুলো হচ্ছে সবচেয়ে বেসিক প্রবলেম, যারা হচ্ছে স্ট্যাটিস্টিক্স শুরু করে আর দিয়ে শুরুতেই, আর না শিখে, তারা হচ্ছে এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি ফেস করে। তো একটা ফাংশন লিখে বাট ভুলে যায়, উপরের দিকে মনে করে যে আচ্ছা আমার কাছে আছে, বাট ভুলে যায় রান দিতে। So এই ইস্যুগুলো বেশি আসে কাজ করতে গেলে। সো আপনি যদি এখনই ধরতে পারেন আসলে কি কি ভুল হইতে পারে, তাহলে হচ্ছে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তখন হচ্ছে আপনারা জাস্ট ডেটার প্রবলেমটা নিয়ে চিন্তা করার সময় বেশি পাবেন,
যেখানে বেশি সময় দিলে আপনার লাভ হবে বেশি, সেটা হচ্ছে প্রোয়াক্টিভ থাকতে পারবেন সেই কাজটা করলে। বাট যদি কোডের মিস্টেক বের করতে করতে সময় যায়, তাহলে কিন্তু প্রোডাক্টিভিটি একদম লো লেভেলে চলে যাবে। আচ্ছা, আমি আরেকটা ফাংশন দেখাই। আমি আসলে ফাংশনের এক্সাম্পল গুলো দিচ্ছি যাতে করে আপনার ইউজ কেসটা ধরতে পারেন। আরেকটা ফাংশন হচ্ছে যে চেক ইভেন বা অড। সো যারা গতকাল ক্লাসে এই কন্ডিশনাল স্টেটমেন্টটা বুঝছেন, তাদের জন্য এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যে আসলে এরকম কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা কোথায় ব্যবহার করতে পারি। ধরেন এরকম একটা ফাংশন আমি লিখলাম যে আসলে একটা নাম্বার আমি তাকে দিব, সে চেক করে বলবে যে এটা আসলে ইভেন নাম্বার নাকি অড নাম্বার। সো এটাকে আমি একটা নাম্বার দিব, আর্গুমেন্টের নাম্বার। সো আমি এখানে অ্যাকচুয়ালি এই যে প্রিন্ট টিন্ট লেখা দরকার নেই, আমি এটা আগে অনেক আগে লিখছিলাম, সেখান থেকে কপি করে আনছি। তখন হচ্ছে আমি প্রিন্ট জিনিসটা লিখতাম, এখন আমি লিখি না, কারণ আমি রিয়েলাইজ করতে পারছি প্রিন্ট লেখার কোনো অর্থ নাই। আচ্ছা, যাই হোক। সো এখানে আহ, এই ফাংশনটার একটা নাম্বার নিবে। সো ওই জন্য আমি এখানে নাম্বার দিলাম। সো নাম্বারটা সে নিয়ে বডিতে কি করতেছে, বডিতে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট রান দিছে। সো প্রথম কন্ডিশনাল স্টেটমেন্টে সে প্রথম কন্ডিশনে সে চেক করছে যে এই 2 দিয়ে ভাগ করলে ভাগফল বা ভাগশেষ শূন্য কিনা। তো যখন কোনো কিছু 2 দিয়ে ভাগ করে ভাগফল শূন্য পাওয়া যায়, সেটা অবভিয়াসলি ইভেন নাম্বার। তো আমি চাচ্ছি সে রিটার্ন করবে একটা টেক্সট, সেটা হচ্ছে ইভেন। সো এখানে সরাসরি একটা আমি টেক্সট দিয়ে দিছি। আর যদি তা না হয়, সেক্ষেত্রে আমাকে দেখাবে রিটার্ন অড। সো এটা অ্যাকচুয়ালি একটা অ্যাটমিক ভেক্টর, একটা ভেক্টর উইথ ওয়ান ক্যারেক্টার, সরি, ওয়ান স্ট্রিং এলিমেন্ট। ঠিক আছে। তো আমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারতাম, সি দিয়ে ইভেন। ঠিক আছে। তো যেহেতু একটাই এলিমেন্ট আছে এখানে, আমার আসলে সি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যারা ভেক্টরের ক্লাসটা মনে আছে, আপনারা খেয়াল করে দেখবেন, যখন আমাদের একটা ভ্যালু থাকে, ধরেন 50, রান দিলে আমার 50 চলে আসে। আর যখন আমার মাল্টিপল ভ্যালু থাকে, ধরেন 50, তারপর 60, তখন কিন্তু এই কাজটা করা পসিবল হয় না। তখন আমাকে সি দিয়ে সেই মাল্টিপল এলিমেন্টকে কম্বাইন করে রান দেওয়া লাগে। সো ওইটাই আসলে এখানে বলতেছিলাম। রিটার্নের ভিতরে হয়তো অনেকেই চিন্তা করতেছেন যেখানে একটা জাস্ট টেক্সট দিয়ে দিলাম, আমার আউটপুটে ইভেন অর চলে আসবে। আসলে কিন্তু তা না, আউটপুটে আসবে একটা ভেক্টর। আমি আগে রান দিয়ে দেখাই। প্রথমে ফাংশনটা আমি রান দিয়ে সেভ করে নিলাম এখানে, তাহলে আমার কাছে অ্যাভেলেবেল আছে ফাংশনটা। দেন এটা আমি রান দিচ্ছি এই লাইনটা। সো আমার আউটপুটে আসছে ইভেন। সো এই যে আউটপুটে ইভেন্টটা দেখতেছি আমি, এই আউটপুটটা আসলে কি হিসেবে আসছে, এটা একটা ভেক্টর। সো তার মানে হচ্ছে রিটার্নের ভেতরে আমি যা দিব তাই আমাকে আউটপুটে আসবে। সো আমি চাইলে এখানে ডেটা ফ্রেমও রিটার্ন করতে পারি। কিছুক্ষণ আগে আমি কি রিটার্ন করছিলাম, সেখানে আমি রিটার্ন স্টেটমেন্টটা ব্যবহার করি নাই। সো রিটার্ন স্টেটমেন্টের ব্যবহার করার কারণে কি হবে আর না করার কারণে কি হবে, এটা এখন আমি ক্লিয়ার করব। এখানে আমি রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করি এটার নাই। আগে একটা প্রশ্ন করি আমি, ওই যে আপনার ভেক্টর নিয়ে, সো আপনার আর এ যে কোনো ভ্যালু, এটা কি মানে আমরা যদি ডাটা ফ্রেম হিসেবে রিটার্ন না করি বা কাস্ট না করি, সেক্ষেত্রে ইভেন এ সিঙ্গেল ভ্যালু কি আপনার ভেক্টর? ইয়েস। এভরিথিং ইজ এ ভেক্টর? ইয়েস, এনি সিঙ্গেল ভ্যালু ইজ এ ভেক্টর। ওকে, ওকে। এটা ক্লিয়ার হবেন একটু পরে, আমি আসতেছি ওই জায়গায়। আচ্ছা। সো এটা আমার আউটপুটে দিচ্ছে ইভেন, কেন? বিকজ এই ভ্যালুটা এখানে গেছে, দেন এই রানটা রান, এই লাইনটা রান হয়ে গেছে। সো পরের স্টেটমেন্টটা রান হয় নাই, দ্যাটস ইট। এই কারণে আসলে আমার আউটপুটে আসছে 4। সিমিলারলি পরেরটা দিলাম আউটপুট আসবে অড। এবার আরেকটা জিনিস যেটা অলরেডি আমরা দেখে ফেলছি, মাল্টিপল আর্গুমেন্ট এন্ড রিটার্ন। সো মাল্টিপল আর্গুমেন্ট কি, যে একটা দিয়েও করা যায়, আমি দুইটা দিয়েও ইউজ করতে পারি, আমি চাইলে তিন চারটা ইউজ করতে পারি। যেমন পরের এক্সাম্পলটা আমি তিনটা আর্গুমেন্ট ব্যবহার করছি। সো আসলে নাম্বার অফ আর্গুমেন্ট এটা ভ্যারি করে আমার প্রয়োজন অনুযায়ী। আমার প্রয়োজনে এখানে 10টা আর্গুমেন্ট হইতে পারে। সো এটা ডিপেন্ড করে আমার প্রয়োজনের উপরে। সো এটা আমি অলরেডি দেখাই ফেলছি, সো এটা আমি সরাই দিই। ম্যাথ অপারেশন, গতদিন সবার লাস্টে একটা এক্সাম্পল ছিল, লাস্টের দিকে ফর লুপের, সরি, কন্ডিশনের পার্টে গিয়ে সুইচ একটা ফাংশন দেখাইছিলাম। এবং আমি বলছিলাম যে এখানে আসলে যেটা আসবে, সে পরবর্তী লাইনগুলোতে গিয়ে সেটাকে খুঁজবে। যেমন এখানে যদি আমি অ্যাড লিখি, সে পরের লাইনগুলোতে গিয়ে খুঁজবে যে অ্যাড কোথাও আছে কিনা। যদি অ্যাডটা থাকে, তাহলে হচ্ছে এটার অ্যাসোসিয়েটেড অপারেশনটা হবে। যদি আমি মাল্টিপ্লাই লিখি, তাহলে মাল্টিপ্লাই যদি পায়, তাহলে সে মাল্টিপ্লাইয়ের অ্যাসোসিয়েটেড অপারেশনটা করবে। যদি কোনোটাই না পায়, তাহলে সবার লাস্টের অপারেশনটা করবে।
তো সবার লাস্টে অ্যাকচুয়ালি আমি বলছি যে তুমি রিটার্ন করবে ইনভ্যালিড অপারেশন নামের একটা স্ট্রিং, বা এটা হচ্ছে সেই ওয়ান এলিমেন্ট ভেক্টর, ঠিক আছে? একটা এলিমেন্ট আছে, একটা ভেক্টর আমার পাস করবে, দেখাবে আর কি। সো এটা যদি আমি এখন রান দেই, তাহলে আমার ফাংশনস এর এখানে এই ফাংশনটা চলে আসবে। সো আমি এটা রান দিচ্ছি। সো ম্যাথ অপারেশন, এটা হচ্ছে এই থার্ড ফাংশনটা, এবং এখানে দেখা যাচ্ছে আর্গুমেন্ট গুলো কি কি। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই ধরেন আমি এটা ক্লোজ করে দিছি, স্ক্রিপ্টটা এখন আমার কাছে নাই, আমি কনসোলটা ক্লোজ করে দিছি, ফাংশনটা আমার কোথায় আছে? শুধুমাত্র এই জায়গায়। ইভেন আমি এটা সেভ করি নাই। তো যেহেতু সেভ করি নাই, তার মানে হচ্ছে আমি যদি এখন আর স্টুডিওটা ক্লোজ করে দিই, এই আর স্টুডিও ক্লোজ হওয়ার সাথে সাথে এই সেশনটা ক্লোজ হবে এবং এই ফাংশনগুলো আনএভেলেবেল হয়ে যাবে। তখন আমাকে আবার ফাংশনের এই স্ক্রিপ্ট ওপেন করতে হবে, ওপেন করে আবার এটা রান দিতে হবে, তখন আবার এই ফাংশনগুলো আমার কাছে অ্যাভেলেবেল হবে। তো এটা হচ্ছে ফাংশনের মানে আগাগোড়া সবকিছু এইভাবেই কাজ করে। যেটা বলতেছিলাম, আহ, এই ফাংশনের আমি যদি বডিটা তখন দেখতে চাই যে আমি এটা ক্লোজ করে দিছি, বাট আমি ভুলে গেছি এটার ভিতরে আসলে কি ছিল, তো সেক্ষেত্রে আমি যদি ম্যাথ ফাংশন এখানে যেগুলো লোডেড আছে, যেমন ম্যাথ অপারেশন এটা লোডেড, আমি যদি এখানে কনসোলে লিখি ম্যাথ অপারেশন এবং এই ব্র্যাকেটটা না দেই, ব্র্যাকেট ছাড়া শুধুমাত্র আমি ফাংশনটার নাম লিখলাম, ঠিক আছে? এখন যদি আমি এন্টার দেই, আমি অ্যাকচুয়ালি ফাংশনের বডিটা দেখতে পারবো। তো এটাই কিন্তু আমি আসলে এখানে লিখছি, এক্স্যাক্টলি সেম জিনিস। তো যদি কখনো কোনো ফাংশনের বডি দেখার প্রয়োজন হয়, এভাবে দেখা যেতে পারে। তবে একটা প্রবলেম হচ্ছে, আর অনেক ফাংশন আছে যেগুলো মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হেল্প নিয়ে বানানো হয়েছে। কোনোটা হচ্ছে ফোরট্রান এবং সি প্লাস প্লাস এর হেল্প নিয়ে বানানো হয়েছে, কোনোটা শুধু সি প্লাস প্লাস হেল্প নিয়ে বানানো হয়েছে, কোনোটা শুধু ফোরট্রান নিয়ে বানানো হয়েছে, আবার জাভা জাভা দিয়েও বানানো হয়েছে। সো এই যে মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেগুলো বানানো হয়েছে, সেগুলো দেখা যায় যে এইভাবে ফুল বডিটা দেখা যায় না। তো সেগুলো দেখার জন্য আমাদেরকে সেই সোর্স কোডে গিয়ে দেখা লাগে। তো সেইরকম অ্যাডভান্সড কাজ আমাদের প্রয়োজন হবে না, কখনো হয় নাই, আমার প্রয়োজন হয় নাই। বাট বেসিক লেভেলে এইটুকু হয়তো অনেক সময় কাজে লাগতে পারে। ওই জন্য হচ্ছে আমি এই পার্টটা দেখাইলাম। কিন্তু ভাই নিজের তৈরি করা ফাংশনটা এভাবে দেখার ইয়েটা কি প্রয়োজনটা কখন হতে পারে? আমরা অন মানে বিল্ট ইন ফাংশন গুলো হয়তো দেখা দরকার যদি হয়, যে লজিক কি আছে সেটা দেখলাম, কিন্তু না নিজেরটা আসলে, তৈরি। না আসলে যেটা ভালো কোশ্চেন করছেন, এভাবে দেখার দরকার কি সেটা আমি বলতেছি না। যদি ইচ্ছা হয় দেখতে পারেন, দরকারটা ডিপেন্ড করতেছে আপনার উপর। আপনার যদি মনে হয় যে দেখা লাগতে পারে, আমি আসলে স্ক্রিপ্ট ওপেন করব না, আমি স্ক্রিপ্টটা অন্য কোনো ভাবে রান দিই। আরো অনেকগুলো ওয়ে আছে, আমি বলি। এই অথবা ফাংশন অন্য গুলা কোনো স্ক্রিপ্টে যদি আমার নিজের ফাংশন তো আমি অন্য কোনো স্ক্রিপ্ট ইউজ করতে পারি, সেক্ষেত্রে দেখতে পারি, রাইট? এক্স্যাক্টলি সেভাবে হচ্ছে আপনি ওকে, দেখতে ওকে। পারেন। আপনার হয়তো কষ্ট করে সেই খুঁজে সেই ফাংশনটা কোন ফাইলে আছে ওপেন করে দেখবেন যে কোথাও ভুল আছে কিনা। সেই ধরনের কিছু না করে আপনি জাস্ট এইভাবে রান দিয়ে দেখতে পারেন যে আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে রাইট, আছে। রাইট, মেক সেন্স। আসলে মানে অনেক কিছুই তো আছে, সবকিছু তো সবসময় দরকার হয় না। বাট এইটুকু জানা থাকা ভালো যে এইটা এটা করা পসিবল, সো দ্যাট যখন আমাদের প্রয়োজন হবে, তখন অন্তত গুগল করে হলো বা প্রিভিয়াস কোড দেখে হলেও যেন মনে পড়ে যে এই কাজটা এইটা হয়েছিল। ওকে, ঠিক আছে। আচ্ছা, যেটা, হ্যাঁ যেটা বলতেছিলাম, এই জায়গায় এই ফাংশনটা তাহলে রান দিই, এটা তো আমাদের অলরেডি এখানে আছে। এখন এটা কিভাবে কাজ করবে? তো প্রথমে আমার দুইটা আর্গুমেন্ট যাবে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। সো আমি যেহেতু এখানে কোনো কমেন্ট দেই নাই, কোথাও কোনো কমেন্ট নাই যে এক্স মানে আসলে আমি কি দিতে পারবো, ওয়াই মানে কি দিতে পারবো, সো এটা একটা প্রবলেম হয়ে গেল, বা ওপি মানে কি দিতে পারবো। সো একটা গুড প্র্যাকটিস হচ্ছে যে অন্তত ভেতরে প্রথম দুই তিনটা লাইনে লিখে রাখা যে এক্স মানে কি হবে, এক্স মানে কিছু একটা দিতে হবে, ওয়াই মানে কিছু একটা দিতে হবে, ওপি মানে কিছু একটা দিতে হবে। তো এগুলো গুড প্র্যাকটিস, এগুলো দেওয়া ভালো। বাট ম্যাক্সিমাম টাইমে যেটা দেখা যায় যে আমরা যখন ফাংশন লিখি, তাড়াহুড়ার মধ্যে লিখি, এটা কখনোই ফাইনালাইজ হয় না। সবসময় দেখা যায় একটু একটু মডিফাই হবে, এটা মডিফাই হবে, ওইটা মডিফাই হবে। তো এই কাজ করতে করতে এক সময় দেখা যায় যে আসলে এই ডকুমেন্টেশনটা একদম সবার লাস্ট মোমেন্টে গিয়ে করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই লাস্ট মোমেন্ট কখনোই আসে না। সো গুড প্র্যাকটিস হচ্ছে শুরু থেকেই হচ্ছে এরকম একটা ডকুমেন্টেশন রেডি করে রাখা, ভেতরে কমেন্ট দিয়ে বা হোক বা অন্য যে কোনো ভাবে হোক করে রাখলে ভালো হয়। তো সবার লাস্টে গিয়ে আমরা একটা ওয়ে দেখবো, একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে ডকুমেন্টেশনের, সেটাকে রক্সিজেন বলা হয়।
অক্সিজেন 2 বলা হয়। সো সবার লাস্টে হচ্ছে এই বিষয়টা আছে, ওইটা আমরা আসবো। আচ্ছা, সো এখানে যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু ছোট, যেহেতু ফাংশনটা ছোট আমরা ভেতরে দেখে নিলাম যে ওপি মানে এখানে আমাকে এইরকম কিছু একটা পাস করতে হবে। সো ম্যাথ অপারেশনের ভিতরে ওপির জায়গায় মানে 3 নাম্বার জায়গাটায় অ্যাড লিখছি, আর তার আগের দুইটা আর্গুমেন্টে দুইটা ভ্যালু লিখছি। তো এটা যদি এখন রান দিই তাহলে আমার ভ্যালু দেখাচ্ছে 15। কেন আসলো আশা করি এখন ক্লিয়ার। সেই অ্যাডটা গিয়ে এখানে এখানে দিছে, এখানে পাস করে দিছে, দেন বাকি কাজটা সুইচ করে দিছে। ওকে, পরেরটা ডিভাইড। তো এখানে দেখা যাচ্ছে আমার আউটপুট দিচ্ছে ডিভিশন বাই 0। কেন? কারণ আমি দিছিলাম ডিভাইড, সে অপিতে ডিভাইড নিছে, দেন পরের লাইনগুলোতে খুঁজছে যে কোথায় ডিভাইড আছে, তো এখানে ডিভাইড আছে। সো এই অপারেশনটা রান হয়ে গেছে। So এখানে অ্যাকচুয়ালি কি কি চেক করছে, সে প্রথমে চেক করছে যদি ইফ ওয়াই নট ইকুয়াল টু 0 হয় তাহলে এইটা রান হবে, এক্স বাই ওয়াই হবে। এলস ডিভিশন বাই 0, তখন হচ্ছে আমাকে এই লেখাটা দেখাবে। তো এখানে আসলে সেই ঘটনাটাই ঘটছে। এবং আরো মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু রিটার্ন দিচ্ছে একটা ভেক্টর, সেটা হচ্ছে একটা ভেক্টর অফ লেন্থ 1, যার ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং বা ক্যারেক্টার। আমি যদি এটা ওয়ার্নিং মেসেজের মতো দিতে চাইতাম সেক্ষেত্রে আমি এখানে লিখে দিতাম ওয়ার্নিং। যদি এখন আমি রান দিই ফাংশনটা, তাহলে ফার্স্টে সেভ করি, দেন এই ডিভাইডের লাইনটা রান দিই, আমাকে তাহলে একটা ওয়ার্নিং মেসেজ দেখাচ্ছে। ওয়ার্নিং মেসেজ ইন ম্যাথ অপারেশন ডিভিশন বাই 0। সো ভিতরে যে লেখাটা ছিল সেটা এখন আমাকে এরকম রেড কালারে ওয়ার্নিং হিসেবে দেখাচ্ছে, এরকম 0/0। আমি যদি এখানে মেসেজ লিখে দিতাম, মেসেজ, সো আবার ফাংশনটা রান দিলাম, দেন এই লাইনটা রান দিই, আমাকে শুধু একটা রেড কালারের লেখা দেখাচ্ছে ডিভিশন বাই 0। সেটা এরর নাকি ওয়ার্নিং কিছু বোঝা যাচ্ছে না, বাট একটা মেসেজ আমাকে দিছে রেড কালারে। সো এখানে মেসেজ যাই হোক, আমি যখন ক্যাট লিখি, ক্যাট, ক্যাট মানে হচ্ছে এরকম 1 দিয়ে রিটার্ন দিবে না বা রেড কালারও হবে না, আমাকে জাস্ট একটা ব্ল্যাক কালারে লেখা দেখাবে ডিভিশন বাই 0। সো এগুলো আসলে মানে ইউজ কেসের উপর ডিপেন্ড করে কখন কোনটা দরকার হইতে পারে, এগুলো সবকিছুই নিজের ইচ্ছা, অ্যাস্থেটিক্স বা ইউটিলিটি, এগুলোর উপর ডিপেন্ড করে কখন কোনটা ইউজ করা যেতে পারে। তো একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন ধরেন ফাংশন পড়াচ্ছি, ফাংশন পড়াইতে গিয়ে আরো হাবিজাবি অনেক টপিক চলে আসতেছে। কারণ প্রোগ্রামিং ব্যাপারটা এরকম, আমি একটা সার্টেন টপিকের মধ্যে কখনো থাকতে পারবো না, সেখানে আমাকে কয়েকটা জিনিস হুট করে চলে আসবে। দেখা যাবে যে আমি গরুর রচনা লিখতে বসে নদীতে চলে গেছি। আচ্ছা, যাই হোক, আবার ফিরে আসি পড়ায়। এখন আহ অনেকে হয়তো মনে করে থাকবেন যে ফাংশনের ভিতরে ডিফল্ট ভ্যালুর একটা বিষয় আছে, যে ম্যাট্রিক্স যখন করতেছিলেন তখন খেয়াল আছে কিনা বাই রো ইকুয়াল টু ফলস থাকে। আমি ডকুমেন্টেশনটা একটু যাই, ম্যাট্রিক্স দেখেন, এই যে ডকুমেন্টেশনটায়, ম্যাট্রিক্সের ডকুমেন্টেশনে বাই রো ইকুয়াল টু ফলস, তারপর হচ্ছে এন রো ইকুয়াল টু 1, এন কলাম ইকুয়াল টু 1, এরকম বেশ কিছু ডিফল্ট ভ্যালু আছে। আবার আমি যদি মিনের ডকুমেন্টেশনটায় যাই, সেখানেও দেখেন এন এ ডট আর এম এর একটা ভ্যালু অলরেডি সেট করা আছে যেটা ফলস। তারপর ট্রিম ইকুয়াল টু 0, এই ভ্যালুটা অলরেডি লিখা আছে, এটা হচ্ছে 0। সো এই জিনিসগুলোকে বলা হয় ডিফল্ট ভ্যালু। সো আমি যদি একটা ফাংশন ক্রিয়েট করতে চাই যেখানে এরকম ডিফল্ট ভ্যালু থাকবে, সেক্ষেত্রে আপনাকে কঠিন কিছু করতে হবে না। এটা অনেকটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সেম জিনিসই। আপনি যখন আর্গুমেন্টটা লিখবেন ফাংশন ক্রিয়েট করার সময়, যে ফাংশনের নাম হচ্ছে এটা, দেন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভেতরে যখন ফাংশনের আর্গুমেন্ট গুলো লিখবেন, তখন আপনি যেই আর্গুমেন্টের ডিফল্ট ভ্যালু সেট করতে চান সেই আর্গুমেন্ট ইকুয়াল টু ভ্যালু যেটা চান সেটা লিখে দিবেন, দ্যাটস ইট। আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করছি যার কাজ হচ্ছে স্কোয়ার রুট ক্যালকুলেট করবে। একটা ভ্যালু আমি দিব, সে আমাকে সেটার স্কোয়ার রুটটা দিবে। সো এটা অনেক সময় হয় যে ধরেন স্কোয়ার রুটের ফাংশনটা কি মনে আছে, জাস্ট কিওয়ার্ড, এটার ভিতরে আমি যদি 101 দিই,
100 এর স্কোয়ার রুট তো খুব সুন্দর, 100 মনে হয়, হ্যাঁ 100 চলে আসবে। বাট 101 এর স্কোয়ার রুট কি, এটা তো ঝামেলা আছে, অনেকগুলো ডেসিমাল আসবে। সো আর এ হচ্ছে বাই ডিফল্ট 5টা ডেসিমাল নাম্বার দেখায়। এটা চাইলে বড় ছোট করা যায় অপশনসে গিয়ে। অপশনসে গিয়ে কেউ যেন করে, আমি ভুলে গেছি এখন, এটা গুগল করতে হবে। যাক, সো এখানে আমরা স্কোয়ার রুটও দেখলাম, বাই ডিফল্ট আমাকে 5টা ডিজিট দিচ্ছে। তো যখন এরকম অনেক ডেটা থাকবে, আমার হয়তো প্রয়োজন নেই এরকম 5 ডিজিটে নেওয়ার, তখন আমাকে কষ্ট করে বারবার এই রিটার্ন দিতে হবে। রিটার্ন, সরি, রাউন্ড, রাউন্ডিং করতে হবে ধরেন 2 ডিজিট পর্যন্ত। সো প্রত্যেকবার যখন আমি স্কোয়ার রুট করবো, এরকম রাউন্ড করে করে রান দেওয়াটা একটা ঝামেলা। তখন কি করতে পারি, আমি একটা ফাংশনই ক্রিয়েট করতে পারি, যার হচ্ছে সে যে হচ্ছে ক্যালকুলেট করবে স্কোয়ার রুট, এবং সেখানে একটা ডিফল্ট ভ্যালু আমি সেট করে রাখতে পারবো আগে আগে থেকে। তো ধরেন আমি এখানে 2 দিচ্ছি, তখন কি হবে, এই ডিজিটের যে ভ্যালুটা সেটা সবসময় 2 থাকবে, বাট আমি যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবো। সো এই ভ্যালুটা, এখানের আর্গুমেন্টের ভ্যালুটা তাহলে কোথায় যাচ্ছে, এই রাউন্ডের ভেতরে ডিজিটের জায়গায় চলে যাচ্ছে। সো এই জিনিসটাই এখানে আসবে, এই ভ্যালুটা এখানে আসবে। সো এই ভ্যালুটাকে সে স্কোয়ার রুট করবে, দেন রাউন্ড করে দিবে আমি যে যতগুলো ডিজিট চাচ্ছি ততগুলো ডিজিট পর্যন্ত। তারপর যে ভ্যালুটা আসবে সেটাকে জাস্ট সে রিটার্ন করে দিবে। সেখানে মাল্টিপল লাইন ইউজ করছি। আপনারা চাইলে মাঝখানে একটা আহ, কি বলে, একটা ইন্টারমিডিয়েট স্টেপ অ্যাড করতে পারতেন। ধরেন এরকম, এটাকে আপনি কোথাও অ্যাসাইন করতে পারেন ভেতরে, দেন সেইটাকে রিটার্ন করতে পারেন। ওকে, ওইটা করলেও সমস্যা নেই। আপনি চাইলে আরো একটা স্টেপ এক্সট্রা করতে পারেন, সেটা হচ্ছে যে রুটেড। আপনি ফার্স্টে রুট করতে পারেন, তারপরে সেই রুট করা ভ্যালুটারে রাউন্ড করতে পারেন। সো স্টেপ গুলো আর কি এক্সট্রা এক্সট্রা হবে, একটা একটা করে স্টেপ বাড়বে। সো প্রথম ভ্যালুটা নিয়ে সেটার স্কোয়ার রুট করবেন, সেটাকে রুটেড অ্যাড করবেন। নেক্সট লাইনে সেই রুটেড ভ্যালুটা রাউন্ড হবে, সেটা আবার আউটের মধ্যে গিয়ে সেভ হবে। তারপরে সেই আউটেড ভ্যালুটা বা স্কোয়ার রুট করে সার্টেন ডিজিট পর্যন্ত রাউন্ডেড যে ভ্যালুটা, সেটাকে সে রিটার্ন করবে। সেরকম মাল্টিপল লাইনেও হইতে পারে। তো যখন আপনারা ফাংশন লিখবেন তখন হয়তো মাথায় যখন ধরে যাবে, তখন দেখা যাবে যে এক লাইনে সব করে ফেলতেছেন। বাট শুরুর দিকে হয়তো এভাবে করাটাই ভালো হবে, কয়েক লাইনে ভেঙে ভেঙে করাটা লজিক ডেভেলপের জন্য হয়তো কাজ করবে শুরুর দিকে। তো আমি এনকারেজ করবো শুরুর দিকে ফাংশনগুলো এইভাবেই লিখার। তাতে সুবিধা হচ্ছে যে লজিকটা বুঝতে পারবেন। তো এটা আমি রান দিই। তো আমার কাছে এখন অনেকগুলো ফাংশন অ্যাভেলেবল হয়ে গেছে। তো এই ফাংশনটা হচ্ছে প্রথমটা ক্যালকুলেট স্কোয়ার। সো এটা রান দিলে আমরা অ্যান্সার পাই 31.64। আমাদের ক্যালকুলেট করা যে মানে বানানো যে ফাংশনটা, সেটা যদি রান দেই ক্যালকুলেট স্কোয়ার রুট, এবং দেখেন আমি যখন আর স্টুডিওতে এই ফাংশনটা লিখতেছি, সেখানে পাশে একটা লেখা আছে যে ডট গ্লোবাল এনভ বা গ্লোবাল এনভায়রনমেন্ট। তার মানে এখানে প্রথমেই যে জায়গাটাতে এই ফাংশন গুলোকে খুঁজবে সেটা হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট, এটাকে গ্লোবাল এনভায়রনমেন্ট বলে। এবং এখানে যদি ক্লিক করেন তাহলে আর অনেক কিছু দেখবেন। তো এখানে যে সিরিয়ালটা দেখা যাচ্ছে, হুম, প্রথমে সে গ্লোবাল এনভায়রনমেন্টকে গিয়ে খুঁজবে যে এই নামে কোনো ফাংশন আছে কিনা, যদি না থাকে তাহলে সে পরের স্টেপে গিয়ে খুঁজবে। পরেরটা হচ্ছে একটা ডিফল্ট প্যাকেজ যেটার নাম হচ্ছে স্ট্যাটস। তারপরে সে গ্রাফিক্সে গিয়ে খুঁজবে, তারপর সে জিআর ডিভাইসেস গিয়ে খুঁজবে। সো স্কোপিং মানে প্রায়োরিটিটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। তো যদি উপরের কোনটাতেই না পায়, সবার লাস্টে সে বেসে গিয়ে খুঁজবে। তো সেখানেও না পাইলে আমাকে বলবো যে না এটা অ্যাভেলেবেল না। তো আমি এখন লিখি ফাংশনটা ক্যালকুলেট স্কোয়ার রুট, ভেতরে 1001। আমি আর কিছু লিখতেছি না, আমি এন্টার দিলাম। ভাই এখানে আমরা কি কোনো প্যাকেজ তৈরি করছি না, এগুলো ডিফল্ট প্যাকেজ যেগুলো 20 পর্যন্ত দেখাইছে? হ্যাঁ, না আমরা এখন পর্যন্ত কোনো প্যাকেজ ডেভেলপ করিনি। ও প্যাকেজ আচ্ছা, এগুলো ডেভেলপ অনেক, হ্যাঁ বিল্ট ইন। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত শুধুমাত্র ফাংশন। সো ওকে, তো এটা দেওয়াতে কিন্তু আমাদের ডিফল্ট ভ্যালু যেহেতু 2 ছিল, সেজন্য আমাদের 2 ডেসিমাল প্লেস পর্যন্ত ভ্যালু দেখাচ্ছে। তো আমি যদি চেঞ্জ করতে চাই, আমি জাস্ট 3 মনে করেন দিয়ে দিলাম, তাহলে আমাকে ভ্যালু দেখাচ্ছে 3 পর্যন্ত। আমি যদি এখানে আর 8 দিই, আচ্ছা 8 পর্যন্ত যাবে না, কারণ ডিফল্ট
ভাবে শো করে 5 পর্যন্ত, সো 5-এর মধ্যেই থাকবে। তারপরে যদি আমি দিই 1, সেক্ষেত্রে হচ্ছে 1 পর্যন্ত যাবে। আচ্ছা, অপশন দিয়ে কিভাবে ডিফল্ট কতগুলো শো করে সেটা চেঞ্জ করে, আমি এটা হচ্ছে একটু গুগল করে আপনাদেরকে হচ্ছে ওই গুগল ক্লাসরুমের সাথে অ্যাড করে দেবো, আর স্ক্রিপ্টও অ্যাড করে দেবো। আমার আসলে আগে থেকে দিকে রাখা দরকার ছিল। আচ্ছা, এই পর্যন্ত যা যা দেখানো হয়েছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন একটু করেন। একটা কোয়েশ্চেন মনে হয় আসছে, রিটার্নের কাজ একটু বলবেন? হ্যাঁ, রিটার্নের কাজ একটু বলবো। মানে আচ্ছা, এখানে যদি আমরা মানে ওই যে আপনার ক্যালকুলেট স্কোয়ার্ড যে ফাংশনটা আছে, সো এখানে আমরা চাইলে একটা আর্গুমেন্ট পাস করতে পারি। হ্যাঁ, আপনারা সেক্ষেত্রে চাইলে ডিফল্টটা একটা দিব। রুম পাস করতে পারেন এবং তাতে ফাংশন ঠিকঠাক রান করবে। কারণ কি? কারণ এটা অলরেডি আছে, ডিজিটটা অলরেডি ট্রু আছে, বাট কখন রান করবে না বলি। ধরেন এই ডিফল্ট ভ্যালুটা আমি দেই নেই, এখন আমি ফাংশনটা রান দিলাম। সো এই ডিফল্ট, এই ফাংশনে কিন্তু এখন ডিফল্ট ভ্যালু নাই। তো আমি যখন এইটা রান দিব তখন ঠিকঠাক রান হবে। আর যখন আমি এইটা রান দিব, এরর মেসেজটা কি হয় একটু খেয়াল করেন। আহ wait, এটা মানে এনভায়রনমেন্টে ধরে রাখছে আগেরটা। না না, ওইটা হওয়ার কথা না। ক্যালকুলেট স্কোয়ার রুট, এটাই তো ঠিক আছে। আচ্ছা, এখানে যে প্রবলেমটা অ্যারাইজ হয়েছে সেটা নিয়ে একটু চিন্তা করতে হবে, কারণ এরকম বিহেভিয়ার হওয়ার কথা না। সো এটার একটা সলিউশন অবশ্যই আছে। সো এই সলিউশনটা আসলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন প্লাস হচ্ছে গুগল ক্লাসরুম আর হচ্ছে গ্রুপ, 3টা জায়গাতেই পোস্ট করে দিব। কারণ এটা এরকম বিহেভিয়ার হওয়ার কথা না, বাট যেহেতু এরকম কিছু একটা অ্যারাইজ করছে, তার মানে ধরেন আমি একটা ফাংশন লিখলাম, বাট আমি ধরে নিলাম যে এরকম বিহেভ করার কথা সেরকম করতেছে না, নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে। সো এটা সলিউশন হওয়া দরকার। So আশা করি ওটা সলিউশন আসবে, সেখান থেকে এক্সট্রা কিছু শিখতে পারবো আমিও, আপনারাও। আচ্ছা, সো আপাতত এটা আমরা যতটুকু বোঝার বিষয়, মানে ডিফল্ট ভ্যালুর পার্টটা বুঝছি, বাট ফাংশনের জায়গাটা একটু সমস্যা হয়ে গেছে, ওইটা আমরা পরে, মানে রাউন্ডের জায়গাটা একটু সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে পরে আমরা সলভ করে নিব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে স্কোপিং অ্যাসাইনমেন্ট। রিটার্নের বিষয়ে একজন জিজ্ঞেস করছিলেন, রিটার্নের বিষয়টা এটার পরে আসবো। সো আগে স্কোপিং অ্যাসাইনমেন্টটা বুঝে নিই। অনেকের হয়তো মনে আছে এই জিনিসটা, ডাবল অ্যাসাইনমেন্ট অনেকটা এরকম, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি স্কোপিং অ্যাসাইনমেন্ট। ইউজুয়াল অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা অ্যারে থাকে, অ্যারোর মতো থাকে, লেস দেন ইকুয়াল টু আর কি, লেস দেন সাইন আর কি। আর এখানে হচ্ছে দুইটা লেস দেন সাইন থাকে। সো এটা হচ্ছে ডাবল অ্যারো। সো এটার কাজ হচ্ছে, এখন পর্যন্ত যে কাজগুলো করলাম, ধরেন এইখানে যেটা রান দিছিলাম, খেয়াল করেন ফাংশনের ভিতরে কিছু একটা অ্যাসাইন হচ্ছে, যে রুটেড নামে একটা ভেরিয়েবলে কিছু একটা অ্যাসাইন হচ্ছে। এখন এই রুটেড ভেরিয়েবলটা তো আর এখানে আসলো না, এনভায়রনমেন্টে কিন্তু আসে নাই। সো যদি আপনি এমন কোন একটা ফাংশন ক্রিয়েট করেন বা করতে চান যেটার কাজ হবে আমাকে কিছু একটা আউটপুটও দিবে, প্লাস হচ্ছে এনভায়রনমেন্টেও কোনো একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে, সো ওই ধরনের কেসে আমরা হচ্ছে এই ধরনের স্কোপিং অ্যাসাইনমেন্ট ইউজ করতে পারি। সো স্কোপিং অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করা। গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে যেটা এনভায়রনমেন্টে অ্যাভেলেবেল, এবং আমরা চাইলে ফাংশনের ভিতরে এবং বাইরে দুই জায়গাতেই ব্যবহার করতে পারি। আর লোকাল ভেরিয়েবল হচ্ছে যারা একটা স্কোপিং এর ভেতরকার জায়গাটাই শুধুমাত্র ইউজ হবে। যেমন এখানে যেটা হচ্ছিল, আমরা এখানে যে ভেরিয়েবল গুলো ক্রিয়েট করছি তারা লোকাল ভেরিয়েবল, তারা শুধু এই ফাংশনের ভেতরে ইউজেবল, এর বাইরে আমরা তাদেরকে নিয়ে আর কোনো কাজ করতে পারবো না। বাট যদি আমাদের কোনো গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের অ্যাসাইনমেন্ট ইউজ করব। যেমন এখানে কি হচ্ছে, এখানে একটা ফাংশন ক্রিয়েট করা হচ্ছে যার কাজ যে একটা প্রোগ্রামের কোনো একটা লাইন, সেই লাইনটা আমি রান দিব, দেন সে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে যেখানে কোন টাইমে সেই লাইনটা রান হয়েছে সেটা সেভ করে রাখবে, দ্যাটস ইট। এবং একটা মেসেজ দিবে যে প্রোগ্রাম স্টার্ট হয়েছে এই টাইমে, ঠিক আছে। তো আমি প্রথমে এই ফাংশনটা রান দিই। সো দেখা যাচ্ছে বিগিন, ভেতরে কিন্তু কিছু নাই। সো এই ফাংশনের কোনো আর্গুমেন্ট নাই, খেয়াল করছেন? সো একটা আর্গুমেন্ট ছাড়া ফাংশন, এবং আমি যদি এই ফাংশনটা রান দিতে চাই, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার কিছু লেখার প্রয়োজন নেই।
আমি জাস্ট রান দিচ্ছি। রান দিলে দুইটা ঘটনা ঘটবে। একটা ঘটনা হচ্ছে নিচে কনসোলে লিখে আসছে যে প্রোগ্রাম স্টার্টেড, এই হচ্ছে টাইম, একদম ঘন্টা মিনিট সেকেন্ড দিয়ে একদম মিলি সেকেন্ড পর্যন্ত। আর এনভায়রনমেন্টে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে যার নাম হচ্ছে বিগিন টাইম। কেন বিগিন টাইম? কেন? কারণ হচ্ছে এই যে এই নামে আমি ভেরিয়েবলটা ক্রিয়েট করছি এবং সেটাকে আমি স্কোপিং অ্যাসাইনমেন্ট দিয়ে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ক্রিয়েট করছি। তো সেই জন্য হচ্ছে ফাংশনের ভিতর থেকে ভেরিয়েবলটা আমার কাছে অ্যাভেলেবল হয়ে গেছে। সো এটা তো গেল। সিমিলারলি আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করতে পারি, সেটার নাম আমি দিলাম এন্ড। সেটাও কোনো আর্গুমেন্ট ছাড়া ফাংশন এবং সেটার ভিতরে কিছু কিছু কাজ হচ্ছে। So, আমরা একটু দেখি কি কাজ হচ্ছে। সিমিলারলি সিজ ডট টাইম, এই ফাংশনটার কাজ হচ্ছে যখন আমি এই ফাংশনটা রান দিচ্ছি সেই মোমেন্টের টাইমটা সে রান করবে, শো করবে বা সেভ করবে, কিছু একটা করবে। যদি শুধু এটা রান দেই, আমি কয়েকবার রান দিই, তাহলে আউটপুট দেখেন 22টা 26 20 সেকেন্ড, 22টা 26 24 সেকেন্ড। সো এটা অ্যাকচুয়ালি আমাকে কারেন্ট টাইম দিচ্ছে। সো আমি এই ফাংশনটা দিয়ে যেটা করতেছি সেটা হচ্ছে দুইটা টাইমের ডিফারেন্সটা দেখতেছি, দেখার ট্রাই করবো এখন। তো এখানেও আমি ফাংশনের ভিতরে একটা লাইন হচ্ছে এন টাইম নামে একটা ভেরিয়েবল সে ক্রিয়েট করবে এবং সেটা যেহেতু গ্লোবাল বা স্কোপিং অ্যাসাইনমেন্ট করতেছি, সো এই ভেরিয়েবলটা আমার কাছে অ্যাভেলেবল থাকবে এই জায়গায়। পরবর্তী কি করলাম, রান টাইম নামে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করতে চাচ্ছি, সেটাও স্কোপিং অ্যাসাইনমেন্ট দিয়ে আমি গ্লোবাল ভেরিয়েবল হিসেবে আমার কাছে এনভায়রনমেন্টে চাই। এবং এই জায়গাটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে এন্ড টাইম, মানে এই যে এন্ড টাইম মাইনাস বিগিন টাইম। আর মাঝখানে মাঝখানে যা যা এত এত লেখা, সেটা হচ্ছে জাস্ট আমার ফরম্যাটিং এর জন্য। তো প্রথম পার্টে এন্ড টাইমে আমরা কি দেখতেছি? আচ্ছা, এন্ড টাইম তো দেখা যাচ্ছে না, আমি রান দিই না। আমি তাহলে এই ফাংশনটা ক্রিয়েট করি, তারপর এন্ড লিখি। আচ্ছা সরি, এখানে আরেকটা ফাংশন আছে যেটা অন্য জায়গায় ছিল, এই লাইনটা বাদ দিতে হবে। Okay, এখন রান দিই। ওকে, সো কয়েকটা জিনিস এখানে দেখা যাচ্ছে আউটপুটে। একটা হচ্ছে প্রোগ্রাম এন্ড কখন, এই টাইমে। আর আগের লাইনে ছিল প্রোগ্রাম স্টার্টেড কখন, এই টাইমে। সো আরেকটা মেসেজ হচ্ছে রান টাইম স্টোরড ইন রান টাইম। সো আচ্ছা, আগের যে লাইনটা কেটে দিছে ওইখানে একটা ক্যালকুলেশন হয়েছিল, রেন টাইম রান টাইম এন্ড টাইম। সরি, কেটে দিছে না, এই যে এখানে আছে, সরি। সো এখানে আসলে কি হচ্ছে, এন্ড টাইমে দেখেন, এন্ড টাইমে টাইমটা স্টোর আছে এরকম একটা ফরম্যাটে। সো এটা হচ্ছে একটা টাইম ভেরিয়েবল। বিগিন টাইম, এটা একটা টাইম ভেরিয়েবল। সো এখানে যে ডেটা টাইপটা আছে সেটা কিন্তু নিউমেরিক টাইপের, বাট এটাকে বলা হয় যে পজি এক্সটি বা কিছু একটা, কি যেন আমার এক্সাক্ট মনে নাই। আমি যদি ডেট লিখে সার্চ দেই, ডিএটি, সেখানে দেখাবে। কোথায় গেল? সেখানে হচ্ছে ডেট রিলেটেড কি কি আছে না আছে সেই ডিটেলস দেখাবে, যে ডেটস আর রিপ্রেজেন্টেড এস নাম্বারস অফ ডেজ সিন্স 1970 01 01। সো ওই দিন আসলে মানে ধরা হয় যে ওইটা হচ্ছে ফার্স্ট ডে, ডে ওয়ান। তো ওই হিসাবে আজকে কোন একটা স্পেসিফিক নাম্বার, ধরেন ধরেন ওই মাসের 30 নাম্বার দিন কম্পিউটারের ভাষায় হচ্ছে, বা আর আর ল্যাঙ্গুয়েজের ভাষায় হচ্ছে 30তম দিন। তো এইভাবে হচ্ছে এই ডেটিং ফর্মেটটা এখানে ক্রিয়েট করা হয়েছে। তো নিচে হচ্ছে আরো অনেক হাবিজাবি অনেক জিনিস আছে। আপনারা চাইলে হচ্ছে রান এক্সাম্পলস দিয়ে এইগুলার কোনটার আউটপুট কি সেগুলো হচ্ছে একটু ঘেটে ঘেটে দেখতে পারেন। যারা হচ্ছে টাইম সিরিজ নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ডেট টাইপ ডেটা ক্লাসটা বা ডেটা টাইপটি কিভাবে কাজ করে সেটা জানাটা বেশ ইম্পর্টেন্ট হবে। তো আপনাদের জন্য এই ডকুমেন্টেশনটা হচ্ছে মানে বেশ হেল্পফুল হবে। ভাই 30তম দিনটা কি বললেন, ওখানে কি ধরা হয়েছে? আচ্ছা, এই যে দেখেন এখানে লিখে আছে, the dates are represented as the number of days since 1970 January day 1. সো 1970-এর 1লা জানুয়ারিতে হচ্ছে তাদের হিসাবে 1 নাম্বার দিন। ঠিক আছে? জি। তাহলে আমি যদি ওই মাসের 31তম দিন চিন্তা করি,
তো সেটা আসলে 31, নাম্বার 31। সেখানে ডেটটা আসলে ওই নাম্বার হিসেবে সেভ আছে, সিরিয়াল ওয়াইজ। এটা অনেকে এক্সেলেও খেয়াল করে থাকবেন, অনেক সময় দেখা যায় ডেটা যখন কপি করে অন্য জায়গায় নিয়ে যাবেন, একটা নাম্বার আসে 19,000 বা 20,000 সামথিং, এরকম একটা নাম্বার আসে। তো ওই নাম্বারটা হচ্ছে কত নাম্বার দিন এখন, ওই 1970-এর জানুয়ারির 1 তারিখ থেকে আজকে কত নাম্বার দিন। আচ্ছা, এটা এটা আপনার ওই তম হিসেবে দেখায়, এটা কি কি বলে অর্ডিনাল নাম্বার হিসাবে এরকম নাকি? এখানে অর্ডিনাল টাইপ কিছু না, জাস্ট কত নাম্বার দিন, হ্যাঁ, চিন্তা করতে পারেন অর্ডিনাল। আচ্ছা, যে জায়গাটায় ছিলাম সেখানে ফিরে যাই, এনভায়রনমেন্টে ছিলাম। সো আমার এই ডেট দুইটার ডিফারেন্স প্রয়োজন, এবং সেটা দরকার হচ্ছে সেকেন্ডে, কারণ আমাদের ডেটা একদম সেকেন্ড পর্যন্ত আছে। সো এখানে আমার সেকেন্ডে নেওয়ার জন্য প্রথমে ফরম্যাট দিয়ে এন টাইম থেকে এই সেকেন্ডটা নিয়ে নেওয়া লাগছে, পার্সেন্টেজ সেকেন্ড হচ্ছে সেকেন্ড নেওয়ার জন্য। তো সিমিলারলি ফরম্যাট দিয়ে আমাদের সেকেন্ডটা নিয়ে নেওয়া হয়েছে। তো সেকেন্ড নেওয়ার পরে সেটাকে আমরা নিউমেরিকে কনভার্ট করে নিছি। সো আমাদের যখন দুইটা নিউমেরিক চলে আসছে, তাদের মাঝে আমি ইজিলি ডিফারেন্সটা পেয়ে যাই। সেখানে হচ্ছে শেয়ার ডিফারেন্সটা নিয়ে আসছি, দেন আমি জাস্ট এটা রান দিলে হয়ে যাচ্ছে। সো আমার দুইটা মেসেজ আসছে, একটা হচ্ছে এই এন টাইম কত, সো এন টাইমটা হচ্ছে এই যে এটা দেখাচ্ছে এন টাইম, আরেকটা হচ্ছে রান টাইম স্টোরড ইন রান টাইম, এটা হচ্ছে এভাবে দেখাচ্ছে। সো অনেকে ভাবতে পারেন যে এইগুলা কেন দেওয়া হয়েছে। এগুলো দেওয়া হয়েছে এসকেপ করার জন্য, কারণ দেখেন আমার কমেন্টটা শুরু হয়েছে ডাবল কোট দিয়ে। সো ডাবল কোট দিয়ে যখন এখানে শুরু হয়েছে, আমি যখন এই রান টাইমটাকেও ডাবল কোট দিয়ে দেখাতে চাচ্ছি, এই যে এখানে ডাবল কোট দিয়ে দেখাইছি কিন্তু। সো যেহেতু এটাকে ডাবল কোট দিয়ে দেখাইতে চাচ্ছি, আমি যদি এসকেপটা না দেই, ধরেন আমি কেটে দিলাম, খেয়াল করেন এটা ব্ল্যাক হয়ে গেছে এবং আমাকে দেখাচ্ছে একটা এরর। সো ওই কারণেই হচ্ছে এই এসকেপটা দিতে হয়। এসকেপ দেওয়ার মানে হচ্ছে এর পরের এক্স্যাক্টলি পরের যে ক্যারেক্টার আছে সেটাকে আর রিড করবে না, মানে এই ফাংশনটা রিড করবে না। হ্যাঁ, মেহেদি মির কোয়েশ্চেন প্লিজ। ভাইয়া, ডাবল অ্যাসাইনের ব্যাপারটা বুঝলাম না। এখানে তো সিঙ্গেল অ্যাসাইন দিলে কাজ করবে না নাকি? এখানে দেখেন, আর্গুমেন্ট হ্যাঁ, নাই ভালো দেখে এই কথা। জন্য। হ্যাঁ, এখন লজিকটা ক্লিয়ার হবে। দেখেন উপরের এখানে কি ফাংশনটায় ইকুয়াল সাইন ইউজ করলে হবে না ডাবল অ্যাসাইনের জায়গায়? হবে না। কেন হবে না? আমি প্রথমে এই তিনটাকে রিমুভ করে দিই, দাঁড়ান। আর এম দিয়ে বিগিন টাইমটা রিমুভ করলাম, এন্ড টাইমটা রিমুভ করলাম, আর হচ্ছে রান টাইমটা রিমুভ করলাম। হ্যাঁ, এখন দেখেন আমি যদি এখানে ধরেন ইকুয়াল দেই কিংবা অ্যাসাইনমেন্ট দেই, ইকুয়াল বা অ্যাসাইনমেন্ট আসলে এখানে সেম চিন্তা করতে পারেন, আমি অ্যাসাইনমেন্ট ইউজ করি। সিঙ্গেল অ্যাসাইনমেন্ট, আবার সিঙ্গেল অ্যাসাইনমেন্ট, এখানেও সিঙ্গেল অ্যাসাইনমেন্ট। তো ধরেন বিগিনটা রান দিলাম, ওকে। রান দিলে দেখেন আমার এনভায়রনমেন্টে কিন্তু বিগিন টাইম বলে কোনো মানে ভেরিয়েবল ক্রিয়েট হয় নাই। সো যেহেতু এনভায়রনমেন্টে কোনো বিগিন টাইম ভেরিয়েবল ক্রিয়েট হয় নাই, পরবর্তীতে আমি যখন এইটা রান দিব, এটার ভিতরে কিন্তু আমার বিগিন টাইমটা ইউজ করছে। সো সে কিন্তু আর এটা ইউজ করতে পারবে না, সে বলবে যে বিগিন টাইমটা আনঅ্যাভেলেবল। সো দেখেন আমি যখন এটা রান দিব, এন্ড, তারপর এন্ড, আমাকে দেখাচ্ছে যে অবজেক্ট বিগিন টাইম নট ফাউন্ড, কারণ এটা আসলে আমার এনভায়রনমেন্টে অ্যাভেলেবল নাই, এটাকে সে খুঁজেই পাবে না, এই ভেরিয়েবলটা নাই। সো আমি যদি এই ভেরিয়েবলটাকে অন্য কোনো জায়গা থেকে অ্যাভেলেবল করতে চাই, ধরেন সে হচ্ছে এই জায়গাতে এই ফাংশনে, সো আইদার আমাকে ফাংশনটা যখন রান দিব সেটার ভেতর থেকে অ্যাভেলেবল করতে হবে, অথবা এটাকে আলাদাভাবে রান দিতে হবে, শুধু এই জায়গাটা রান দিতে হবে, যাতে করে এনভায়রনমেন্টে এই ভেরিয়েবলটা অ্যাভেলেবল হয়। ঠিক আছে, আমি তাহলে এটা এখানে রান দিই, বিগিন টাইম। সো এখানে এটা আছে, এবং আমি এখন ফাংশনটা রান দিই, এন্ড এর ফাংশনটা, দেন এন্ডটা রান দিই। এখন কিন্তু সব ঠিকঠাক ভাবে রান হয়েছে। তাও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি শুধু প্রোগ্রাম এন্ড হয়েছে কখন সেটা পাচ্ছি, কিন্তু আমার রান টাইম কত সেটা কিন্তু পাচ্ছি না। কারণ দেখেন আমি যদি মেসেজ দিছি যে রান টাইম স্টোর ইন রান টাইম ভেরিয়েবল, এখানে কিন্তু ভেরিয়েবলটা আসে নাই। কখন আসবে? যখন আমি এখানে ডাবল অ্যাসাইন দিব, সেখানে আমি ডাবল অ্যাসাইন দিলাম। এখন যদি আমি এন্ডটা আরেকবার আপডেট করি, দেন এখন এন্ড রান দেই, এখন কিন্তু আমার এখানে রান টাইমটা আসছে এবং দেখাচ্ছে 37, মানে হচ্ছে 37 সেকেন্ড সময় পরে হচ্ছে আমি এন্ডটা রান দিছি। সো
বুঝছেন তো আশা করি এখন? এভাবে বুঝতে পারছি। ওকে, ভাই আপনি যে লাইনটা এখন কেটে দিলেন, এখনটা এই যে 70 যেটা ছিল এটা একটা এটা ভেরিয়েবল, সো আপনি এটা গ্লোবাল লেভেলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন বিগিন টাইম, রাইট? হুম হুম। ওকে, সো এখন কথা হলো যে আমরা যখন গ্লোবাল স্কোপ আমাদের আছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার, একটা ফাংশনের ভিতরে গিয়ে আমাদের সেটা ডাবল সাইনমেন্ট দিয়ে কেন গ্লোবাল ডিক্লেয়ার করতে হবে যদি আমাদের এই স্কোপটা আছে? না দেখেন, সুবিধাটা হবে কি, আমার তখন এরকম কোনো কিছু ডিক্লেয়ার করার প্রয়োজন হবে না। তখন আপনি জাস্ট এই দুটো এক জায়গায় আছে, কোনো এক জায়গাতে আছে, আপনি এগুলাকে ধরেন লোড দিলেন, তারপর আপনি বিগিন দিলেন, মাঝখানে কিছু টুকটাক কাজ করলেন। হ্যাঁ, ধরেন একটা প্রোগ্রাম রান দিলেন, মডেল ট্রেন হবে এবং সবার লাস্টে মডেল ট্রেন করা শেষ। সো এই যে স্টার্ট থেকে শেষ পর্যন্ত টাইমটা আপনার জানার দরকার হইতে পারে। সো আপনি এটা রান দিলেন, তো এটা বিগিন হয়েছে কখন সেটা আমি পাচ্ছি, আর এন্ড হয়েছে কখন সেটা আমি পাচ্ছি। সো এখন আমি এন্ডের টাইমটা পাবো না যদি না আমি এটা গ্লোবালি সেট করি, কারণ নইলে হচ্ছে আমাকে ম্যানুয়ালি এটাকে বাইরে সেট করতে হবে। সো আমি যদি ভিতরে একবার করতে পারি, বাইরে আরেকবার কেন করব? যে দেখ, আপনার এটা এটা ওটা একটা ওটা স্পেসিফিক ঠিক আছে। এক্সাম্পল ছিল, খুবই স্পেসিফিক এক্সাম্পল ছিল। এটা ডিপেন্ড না, করে আপনার আপনার প্রয়োজনের কথাটা উপরে। ঠিক আছে, ঠিক আছে। ওখানে মানে আমার কথা হলো যে ফাংশনের ভিতরে না দিয়ে গ্লোবালটা আমরা যদি ফাংশনের বাইরে দিই সেই ক্ষেত্রে তো একই কাজ করবে। অবশ্যই একই কাজ করবে, কিন্তু ফাংশনটা তৈরি করা হয় এই কারণে যাতে হচ্ছে আমার অল্প লাইন বারবার লিখার, মানে যে জিনিসটা আমার বারবার লিখতে হবে সেটা যাতে বারবার না লিখে একবার কোনো একটা জায়গায় লিখে আমি জাস্ট এক লাইনে এই জিনিসটা করতে পারি। নইলে কি হবে, প্রত্যেকবার হচ্ছে এরকম 2 লাইন, এরকম 4 লাইন করে করে রান দিতে হবে। আচ্ছা, এটা খুবই স্পেসিফিক একটা এক্সাম্পল ছিল। হ্যাঁ, এটা আগের থেকে লেখা ছিল, একটা প্রয়োজনে আমি লিখছিলাম। আর টাইম ক্যালকুলেট করার জন্য আরো অনেক ফাংশন আছে, অনেক প্যাকেজ আছে। সো এটা নিয়ে এত চিন্তা করতে হবে না, একটু গুগল করলে আরো অনেক কিছু চলে আসবে। আচ্ছা, এই জায়গাটা কি কারো কোনো কোশ্চেন আছে আর? যেখানে একটা বলো। তাহলে এখন আমরা রিটার্নে চলে যাই। রিটার্নের কাজ কি? আচ্ছা, রিটার্নের কাজ বোঝার জন্য আরেকটা টপিক বুঝতে হবে, সেটা হচ্ছে ইনভিজিবল। সো আমি ফাংশনের আউটপুট দুই ভাবে রিটার্ন করতে পারি। একটা হচ্ছে আমি শুধু আউটপুট দেখব, কোথাও সেভ করব না, অথবা আমি আউটপুটও দেখব, সেভও করব, অথবা আমি শুধু আউটপুট মানে শুধু সেভ করব, আউটপুটটা দেখব না। তিনটা সিনারিও। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে আমরা আসলে আউটপুট দেখার কোনো প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র সেভ করব, পরে প্রয়োজন হইলে হইতে পারে, সেটা আলাদাভাবে আমরা করে নিব। সো এই অনেকগুলা সিনারিও চিন্তা করে আর কি, অনেকগুলা ওয়ে আছে ফাংশন কিভাবে আমি রিটার্ন দিব। সো কমন যেটা সেটা হচ্ছে রিটার্ন, আর একটা হচ্ছে ইনভিজিবল। সো এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আমি যদি রান দিই তাহলে ক্লিয়ার হবে। এই ফাংশন দুইটার কাজ সেম। আমি একটা ভেক্টর পাস করব, সে হচ্ছে সেই ভেক্টরটার এভারেজ বের করে সেটাকে একটা জায়গায় সেভ করবে, সেটাকেই আবার জাস্ট রিটার্ন করে দিবে। So আমি চাইলে আসলে একটা লাইন কমাইতে পারতাম। So আমি যদি এইটা রান দিই, আচ্ছা এখানে অনেক বেশি ফাংশন হয়ে গেছে, আমি আপাতত এটা ক্লিন করে রাখি। হ্যাঁ, পরে প্রয়োজন হইলে আবার রান দিব। আচ্ছা, এটা আবার রান দিই। ট্রায়াল ফাঙ্ক, পরে হচ্ছে কি রেট, এরকম নামে একটা, বা রিটার্নের থেকে রেট, এই নামে একটা ফাংশন আমি ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে রিটার্ন করবে কিছু একটা। আরেকটা ফাংশন সেম কাজ করবে, বাট এটা হচ্ছে ইনভিজিবল। সো ট্রায়াল ফাঙ্ক ইনভিজিবল, আইএনভি। সো আমি যদি এখন একটা ভেক্টর ক্রিয়েট করি, যেটা হচ্ছে সেই ভেক্টরটাই, ভেক্টরটার মধ্যে 4 5 2 6 9 মোট 5টা ভ্যালু আছে। তো এটাকে নিয়ে আমি এখন এই আর্গুমেন্টের জায়গায় বসাই দিলাম, এক্স ছিল যেহেতু, এক্স ইকুয়াল টু এই ভেক্টরটা দিয়ে দিলাম। তাহলে আমার একটা কিছু রিটার্ন করবে, এবং রিটার্ন ভ্যালুটা কি? আচ্ছা, ভেলস পায় নাই, কারণ আচ্ছা এটা আমি রান করে নিই। সো আমার আউটপুট হচ্ছে 5.2।
সো মানে হচ্ছে এদের এভারেজটাই তো মিন, হ্যাঁ 5.2। এখন আমি যদি ইন যেটা ইনভিজিবল ওইটা রান দিই, কোনো আউটপুট নাই। তো কথা হচ্ছে তাহলে এই ফাংশনের কাজ কি, আমি এর আউটপুট দেখবো কিভাবে? তো এর আউটপুট দেখার একটা ওয়ে হচ্ছে আমাকে এটাকে কোথাও অ্যাসাইন করতে হবে বা কোথাও সেভ করতে হবে, নইলে আমি আউটপুটটা দেখতে পারবো না। তো সেই জন্য আমি এই সেম জিনিসটাকে ধরে এখানে আনছি, দেন এটাকে এতে সেভ করছি। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে আমি সেই আউটপুটটা পাবো 5.2। এটা ছিল রিটার্ন আর ইনভিজিবলের মধ্যে পার্থক্য। এখন রিটার্নের একটা ইউজ দেখি। দেখেন রিটার্নের যে আউটপুটটা ছিল সেটাও কিন্তু সিমিলারলি আমি কোথাও অ্যাসাইন করতে পারবো। যেমন এই যে এটাকেও যদি আমি দেখি বিতে, এটাকে আমি রান দিলাম, দেখেন আউটপুটটা এখানে শো করে নাই, কিন্তু আমি যখন বিতে রান দিব তখন কিন্তু আমি ঠিকই আউটপুটটা দেখতে পাচ্ছি। সো রিটার্নের কাজ হচ্ছে আমি যদি শুধু রিটার্নটা রান দেই সে আমাকে আউটপুটটা শো করবে, বাট আমি যদি তাকে কোথাও অ্যাসাইন করে দেই সে এই জায়গায় ইমিডিয়েটলি আউটপুটটা দেখাবে না। এটার বিহেভিয়ার ইনভিজিবলের মতোই, কিন্তু ইনভিজিবলের থেকে একটা জায়গায় আলাদা, সেটা হচ্ছে আমি যখন শুধুমাত্র এটাকে রান দিব সে আমাকে আউটপুট দেখাবে, কিন্তু ইনভিজিবল আমাকে আউটপুট দেখাবে না। তো এই জন্যই আর কি, মানে ইনভিজিবলটা কম ইউজ হয়, রিটার্নটাই বেশি ইউজ হয়, এবং এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। ইনভিজিবলের ইউজ কেস খুবই মানে কম, প্রয়োজন হইতে পারে নাও হইতে পারে, বাট যেহেতু এটা আছে সেই জন্য হচ্ছে জানা রাখা। একটা রিয়েল টাইম সিনারিও যদি বলতেন ইনভিজিবলের। এরকম হইতে পারে যে আপনি একটা ফিগার তৈরি করতেছেন, অনেকগুলো ফিগার ক্রিয়েট করবেন। এখন 1 2 3 4টা ফিগার আপনি ক্রিয়েট করবেন, ধরেন 4টা প্যানেলের মধ্যে, একটা প্যানেলের মধ্যে 4টা ফিগার এরকম। আমি তো এখন ক্রিয়েট করে দেখাইতে পারতেছি না, বাট মনে করেন এখানে একটা ফিগার থাকবে, এখানে একটা ফিগার থাকবে, এখানে একটা ফিগার থাকবে, এখানে একটা ফিগার থাকবে, এবং এই ফিগার চারটাকে আপনি আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করছেন এই ফাংশনটা দিয়ে। মানে এটার ভিতরে ইনভিজিবলের ভিতরে এটা হচ্ছে ফাংশনের বডি, তো রাইট, এই জায়গাটা হচ্ছে ফাংশনের বডি। সেখানে ধরেন আপনি ফিগারের কোডটা লিখলেন, তারপর ইনভিজিবল দিয়ে সেই ফিগারটাকে রিটার্ন করলেন। এখন সেম টাইপের ফিগার যদি আপনার 4বার লেখা লাগে, ক্রিয়েট করা লাগে, সেক্ষেত্রে আপনি তো বারবার এই কোডটা লিখবেন না। ধরেন ফিগার লিখতে আপনার 6 লাইন 7 লাইন কোড লাগতেছে, আপনি 7বার না লিখে একটা ফাংশন লিখলেন, দেন ওই 1 লাইনের কোডটা আপনি 4বার লিখলেন, লিখে ওই চারটাকে এই 4 জায়গায় দিয়ে দিলেন। সেইভাবে যদি চিন্তা করেন, আপনি যখন প্রথমবার এই ফাংশনগুলো রান দিবেন তখন যদি ফিগারটা ক্রিয়েট হয়, শুধু শুধু আপনার প্লটের এই জায়গাটা নষ্ট হবে। এখানেও ধরেন আপনার প্রয়োজন নাই, আপনি একটা রিপোর্ট ক্রিয়েট করতেছেন, সেই রিপোর্টের ধরেন আপনার প্রয়োজন নাই, কিন্তু ইনভিজিবল ইউজ না করার কারণে বা রিটার্ন, আচ্ছা ইনভিজিবলের তো কোনো প্রয়োজন নাই, আপনার কথা শুনে মাথায় আসলো, কারণ আমি যখন রিটার্নটাকে রিটার্ন করতেছি কোনো জায়গায় সেও তো আমাকে আউটপুট দেখাচ্ছে না। না না না, এক্সাম্পলটা ভুল হয়ে গেছে, এক্সাম্পলটা হবে না এভাবে। আহ, আরেকটা জিনিস আমার মাথায় আসছে, সেটা হলো ধরেন আমরা রিটার্ন ছাড়াও তো ফাংশন ক্রিয়েট করতে পারি, রাইট? সেক্ষেত্রে কি আমাদের ইনভিজিবল, মানে আমার কনফিউশনটা এই জায়গায় যে আমরা দুইভাবে ফাংশন তৈরি করতে পারি ইউজুয়ালি, একটা হলো উইথ রিটার্ন, একটা হলো উইদাউট রিটার্ন। তাহলে ইন দ্য মিডল ইনভিজিবলটা কেন আসলো, সেটা হলো যেমন প্রশ্ন আসলে। রেস, সো ট্রায়াল ফাংকে এখন শুধু রেস লিখছে, এখন রিটার্ন দেই নাই, ঠিক আছে। সো রিটার্ন দেই নাই যেহেতু, সো এটাকে যদি আমি এখন রান দিই, আমি আউটপুট পাচ্ছি, এটাও পাচ্ছি, ওকে। এখন দেখেন আমি ধরেন এখানে একটা ডেটা ফ্রেম নিয়ে যদি কাজ করি, ঠিক আছে, রিটার্নের কাজটা এখন আরো ভালোভাবে বুঝাইতে হবে। কোয়েশ্চেনটা করে ভালো করছেন, নাহলে একটা কনফিউশন থেকে যেত সবার মধ্যে। আমি একটা রিয়েল সিনারিও কল্পনা করি, ধরেন এমটি কার্স ডেটা সেট। আমি যদি আরেকবার মনে করে দিই, এটা একটা ডেটা সেট, আরেকটি ডেটা সেট হচ্ছে আইরিস। সো খুবই, ভাই, এই ডেটা সেট গুলো কি এখানে বিল্ট ইন আছে নাকি, এগুলো হ্যাঁ আসতেছে? হ্যাঁ, এই ডেটা সেট গুলো বিল্ট ইন। আপনি ও, যদি বিল্ট ইন ডেটা সেট দেখতে চান, আপনি জাস্ট কোয়েশ্চেন মার্ক দিয়ে ডেটা দিয়ে এটা রান দিবেন,
তো সেখানে হচ্ছে ডেটা সেটস গুলো সরি সরি সরি, হেল্প ডেটা, সে আমাকে ডেটাগুলো দেখানোর কথা, মানে বিল্ট ইন কিছু ডেটা সেট আছে, অনেকগুলো আচ্ছা ডেটা আচ্ছা সেট আছে এখানে। তো তার মধ্যে এমটি কার্ডস, আইডিস, তারপর হচ্ছে এয়ার প্যাসেঞ্জার্স, এরকম কিছু কমন ডেটা সেট আছে। হ্যাঁ, আচ্ছা তো ওই আচ্ছা। ডেটা সেট গুলো আমরা ইউজ করতে পারি চাইলে। তো এখন ধরেন আপনি একটা ফাংশন ক্রিয়েট করেন, মডিফাই ডেটা, সে প্রথমে আর্গুমেন্ট হিসেবে একটা ডেটা নিবে। আচ্ছা, আমি তো ফাংশনে ক্রিয়েট করিনি, ফাংশন, সো ফাংশনটা ক্রিয়েট করলাম, এবং ফাংশনটা এখন সে একটা কিছু করবে, ধরেন মডিফাই করবে কিছু একটা। সো আমি নাম দিচ্ছি এ। এখানে সে ডেটাতে যেটা যাবে সেখান থেকে ধরেন প্রথম 10টা রো নিবে ফর এক্সাম্পল, নিয়ে সে কিছু একটা করবে, ধরলাম আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে ডেটা ওয়ান, আর একটা হচ্ছে ডেটা টু, সে দুইটা ডেটা নিবে। সো আমি এখানে আবার রিমুভ করি, রিনেম করলাম দুইটা ডেটা। সো সেকেন্ড ডেটা নিয়ে সে একটা কাজ করবে, যে সেকেন্ড রো থেকে ফিফথ রো নিবে। ফর এক্সাম্পল দুইটা ডেটা সেট নিয়ে দুইটা কাজ করতেছে। এখন আমি যদি রিটার্নের ভিতরে একটা লিস্ট লিখি, তারপর এ কমা বি দেই, তাহলে সে অ্যাকচুয়ালি একটা লিস্ট রিটার্ন করবে উইথ টু এলিমেন্টস, এবং দুইটা এলিমেন্ট হচ্ছে দুইটা ডিফারেন্ট ডেটা সেট। রিটার্নের ইউজ কেসটা হচ্ছে এরকম, যে আমি মাল্টিপল জিনিস রিটার্ন করব। এখন এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, সরি, স্ট্যান্ডার্ড প্রসিডিউর, যে আমি এভাবে না লিখে এভাবে রিটার্নটা লিখলাম, সো দ্যাট সেটা আমার কাছে অ্যাভেলেবেল থাকে কোনো জায়গায় অ্যাসাইন করার জন্য। বাট আমার যতটুকু মনে পড়ে এইভাবে আসলে লেখাটা রিকমেন্ডেড না, কোনো কিছু না লেখা, এই যে কোনো কিছু না লেখাটা রিকমেন্ডেড না। এখন এটার জন্য আমি আরেকটা জিনিস শিওর হইতে পারি, সেটা হচ্ছে রিটার্নে ক্লিক করে হেল্পে যদি যাই। সরি ভাই, আমি একটু ইন্টারাপ্ট করতে পারি আপনার এই ইনভিজিবলটা ইউজ হওয়ার কারণটা? হ্যাঁ, পেয়েছেন কিছু? না না, আসলে নর্মালি আমি মানে এই লাইনে অনেকদিন যাবত আছি। হ্যাঁ হ্যাঁ, নর্মালি বলেন। আর ইনভিজিবল ইউজ করা হয়, ধরেন আপনি একটা ফাংশন লিখছেন বা কোড লিখছেন, আপনি সেটা প্রিন্ট করতে যাচ্ছেন না, when ইউ ট্রাই টু প্রিন্ট আউট দ্য হোল প্রোগ্রাম, সো এইটা ইনভিজিবল করে রাখে, জাস্ট নট টু হাইড ইট, জাস্ট নট টু প্রিন্ট আউট। আহ, না না, ওইটা ঠিক আছে, ওইটা আমিও বলতেছিলাম, বাট আমার মাথায় যেটা ক্যাচ করছে সেটা হচ্ছে রিটার্ন তো সেম কাজ করতেছে। রিটার্ন সেম কাজ করতেছে। এটা হলো ধরেন আপনি যখন ডকুমেন্টেশন করবেন, আপনি যখন আমাদেরকে এসটিএমএল ডকুমেন্টেশন বা পিডিএফ ডকুমেন্টেশন দেখাবেন, ইনভিজিবল আসলে ওই পার্টিকুলার পার্টটা অমিট করে চলে যাবে। হ্যাঁ, রাইট রাইট রাইট। আসলে ওই যে এক্সাক্ট মানে ইউজ কেসটা ছাড়া আসলে মাথায় আসবে না যে আসলে আমার কোথায় প্রয়োজন হচ্ছে। যখন কখনো ধরেন আমি কাজ করতেছি, তখন মনে হয় যে না, আমার এই পুরোটা দেখানোর প্রয়োজন নাই, আউটপুটটা আমার এখন শো করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তো তখন মনে পড়বে যে আচ্ছা, আমার তো এরকম একটা জিনিস আছে যেটা আমি এখন ইউজ করতে পারি। সবসময় তো। আসলে বেসিক্যালি আপনি যখন আর বা এনি ল্যাঙ্গুয়েজ আপনি লিখবেন বা যেটাতে রিপোর্ট করবেন, যার কাছে রিপোর্ট করবেন তার আসলে জানার দরকার নেই আপনি কি কি ফাংশন বা আসলে কি টেকনিক্যালিটি ইউজ করছেন। হুম হুম। ইনভিজিবলটা আসলে ওই কাজটা ইউজ করে, আসলে ওই সিনারিওতেই পিপল ইউজ ইনভিজিবল। ইনভিজিবল আসলে মানে কারোর থেকে কোনো কিছু হাইড করা বা কোনো কিছু অমিট করা না, জাস্ট জাস্ট টু হ্যাভ এ প্রপার এক্সট্রা প্রপার অনেক রিপোর্টিং কিছু সিস্টেম। থাকে, যেটা হয় শো হয়ে গেলে আসলে শুধু শুধু কনসোলটা ঝামেলা হয়ে যাবে, অনেক হাবি আর অনেক চলে আসে। সবাই টেকনিক্যাল না, মানে যারা রিপোর্ট পড়বে, অ্যানালিস্ট সবাই টেকনিক্যাল না আসলে, সে কারণে টেকনিক্যাল বিটটা হাইড করার জন্য ইনভিজিবল ইউজ করা হয়। আর ভাই আমার রাইট। একটা প্রশ্ন ছিল, যে সেটা হলো যে আপনি এখানে যদি আমরা রিটার্নও না দিই, কোনো প্রিন্ট স্টেটমেন্টও না দিই, সেক্ষেত্রে কি এটা ইনভিজিবল হয়ে যায় না, ইনভিজিবল ছাড়া? সেটা তো আসলে আমার কোথাও থাকতেছে না, ফাংশনটা ভেতরেই কিছু একটা লোকাল ভেরিয়েবল ক্রিয়েট করলে ভেতরে রেখে দিচ্ছে। সো আমি আসলে ফাংশনটা ক্রিয়েট করছি কেন? কিছু একটা করার জন্য, সে আউটপুটটা দেখার জন্য। আমি যদি সেটা রিটার্নও না করি, ইনভিজিবলও না করি, সেই ফাংশনটার ইউজ কি তাহলে? আচ্ছা, ইনভিজিবল করলে তাহলে আমার ইউজ কেসটা, সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ইউজ করলাম শুধুমাত্র এটা ভেরিয়েবল? ভাই আমি একটু বলবো, মানে হাসান ভাই,
হ্যাঁ ভাই, বলেন বলেন। এটা কি রকম মানে অন কাইন্ড অফ এনক্যাপসুলেশন, মানে আপনারা ওপি যদি কেউ পড়ে থাকেন তাহলে ওইখানে একটা এনক্যাপসুলেশন বলে একটা জিনিস আছে। যেমন আমরা মোবাইল ব্যবহার করি না, তো মোবাইল ব্যবহার করলে কি হয়, ইন্টারনাল ফাংশনালিটি তো আমরা বুঝি না, বাট আমরা তো শুধু জাস্ট ইউজার ইন্টারফেসটা বুঝি। ঠিক আছে, তো এই হচ্ছে যে ইনভিজিবল জিনিসটা হচ্ছে অন কাইন্ড অফ এরকম। আমি একটা এক্সাম্পল দিছি, দেখেন ওই চ্যাট বক্সে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আপনার ওই আরতে রান করলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে কিছুটা। হুম, আমি ওই কোডটা নিলাম চ্যাট থেকে। কোডটা নিয়ে, আচ্ছা উপরে না, ইনভিজিবলের পার্টে এখানে নিয়ে পেস্ট করি। সো এখানে কি আছে? পাইপলাইন এক্সাম্পল, ভেতরে কিছু একটা হচ্ছে স্টেপ সামথিং, কিছু একটা হচ্ছে স্টেপ স্টেপ টু, ইনভিজিবল স্টেপ টু, হাইডস ইন্টারমিডিয়েট স্টেপস while keeping the results available। হ্যাঁ, সেটাই তো হচ্ছে, সেটাই ও, তো হচ্ছে। এটা স্পেসিফিক স্টেপ ইয়া করা, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে চাইলে আপনার স্টেপ, এই ক্ষেত্রে আমরা স্টেপ 1 চাইলে রিটার্ন করতে পারি, রাইট? স্টেপ 2 কে আমরা ইনভিজিবল করে দিলাম, বিষয়টা এরকম। এক্স্যাক্টলি তাই। মানে আমি দেখেন, এটা যদি আপনি শুধু এই ফাংশনটা রান দেন, আমি একদম বেসিক ডিফারেন্সটা প্রথমে বলে দিছিলাম। আপনি যদি শুধু এটা রান দেন, আপনি কোনো আউটপুট পাবেন না। আপনার যদি এটা দেখার প্রয়োজন হয় যে আসলে ভিতরে কি হয়েছে, সেক্ষেত্রে এটাকে আপনার কোথাও অ্যাসাইন করতে হবে, আদারওয়াইজ আপনি সেই জিনিসটা দেখতে পারবেন না। এটাই মূল পার্থক্য। তো এখন এটার ইউজ কেসটা ডিপেন্ড করে আপনি আসলে লাইফে কোনো জায়গায় গিয়ে এরকম কোনো সিচুয়েশন হয় কিনা, যেখানে আসলে আমি ফাংশন রান দিব বাট আমার ভেতরে কিছু করার প্রয়োজন নাই। যেমন ধরেন আমি গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করব, আগের প্রবলেমটাই চিন্তা করেন। তো গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করব এবং সেটার কোনো কিছু রিটার্ন করার প্রয়োজন থাকতে পারে। যেমন এখানেই ধরেন আমি রিটার্ন করব কিছু একটা, রান টাইমটাকে রিটার্ন করব, এনটা কোথাও একটা সেভ হবে, কিছু একটা সেভ হবে। সো দেখেন, আমি যদি ইনভিজিবল এখানে ইউজ করি, রান টাইমটা ইনভিজিবল রান টাইম, আমি এই দুইটা রান দিলাম, বিগিন এবং এন্ড। বিগিন রান দিলে প্রোগ্রাম স্টার্ট রেটটা দেখাচ্ছে ঠিকঠাক। এন্ড রান দিলে বিগিন টাইম নট ফাউন্ড কেন? আচ্ছা, এইখানে ওই যে ওই ডাবল স্কোপ দিয়ে নেই, আবার রান দিই দুইটা। তো দেখেন, আমি কিন্তু ইনভিজিবল রান টাইম দিছিলাম, সেই কারণে এখানে কোনো কিছু রিটার্ন করে নাই, এন্ডে কোনো কিছু রিটার্ন করে নাই। ঠিক আছে, বাট যদি আমার এটা রিটার্ন করার প্রয়োজন হইতো, সেক্ষেত্রে আমি এখানে ধরেন আরইএস, এখানে এটা সেভ করতাম। তারপর আরইএসটা যদি চেক করি, তখন আমি আসলে এই ভ্যালুটা পাবো। তার মানে হচ্ছে আমার আসলে আলাদা করে এখানে রান টাইমটাও সেভ করার প্রয়োজন নাই, যদি না আমার আলাদাভাবে প্রয়োজন হয়। So আমি তখন রান টাইমের এখান থেকে ডাবল স্কোপটা সরাই দিতে পারি, তাহলে হচ্ছে এখানে শুরুতেই এনভায়রনমেন্টের রেজাল্টটা থাকবে না, সরি রান টাইমটা থাকবে না। তো তাহলে কি হবে, আমি এটা রান দিলাম, সেইটা ক্লিয়ার করে নিই। So আমি বিগিনটা রান দিই, দেন এন্ডটা রান দিই। দেখেন আমার কাছে দুইটা জিনিস আছে, দুইটা ফাংশন। এখন আমি বিগিন রান দিলে বিগিন টাইমটা এখানে আসবে, শুধু এন্ড যদি রান দিই তখন এন্ড টাইমটা আসছে, কিন্তু এই রান টাইমটা আসে নাই। এখন ধরেন আমি রান টাইমটা সেভ করতে চাই, কেমনে করব? আমি কি ফাংশন এডিট করব? নো ওয়ে। আমি এখন গিয়ে সরি আমি এখন গিয়ে রান টাইম লিখে এখন রান দিব। সো দেখেন, আমি যেহেতু রান টাইম লিখে এনটাকে এখানে অ্যাসাইন করে দিছি, সো ইনভিজিবলের ভিতরে যেটা ছিল সেটা এখন এখানে সেভ হয়েছে। সো নট নেসেসারিলি যে রান টাইম লিখতে হবে, আমি এখানে চাইলে এও লিখতে পারতাম, সে এর ভিতরে গিয়ে এখন এই টাইমটা সেভ হয়ে যেত। খেয়াল করে দেখেন, যখন এটা রান দিছি ততক্ষণে আমার 39 সেকেন্ড চলে গেছে, সেই জন্য 39 ভ্যালুটা আসছে। আমার মনে হয় যে এটার ইউজ কেসটা খুবই কম, বাট ইউজ থাকতে পারে, জানার জন্য এটা জেনে রাখা ভালো। আচ্ছা, এটা নিয়ে আমি আর কথা বলবো না, এইটা খুবই মানে কম ইউজড একটা জিনিস, তো এটা নিয়ে বেশি সময় দেওয়াটা হয় আমার যখন কাছে আসে তখন দেখা যাবে, হ্যাঁ সামনে যখন যুক্তিগত পাবে। লাগতেছে না। অনেকটা স্ট্যাক ওভারফ্লো প্রবলেম নিয়ে বসে আছে এরকম ফিল হচ্ছে। রাইট রাইট, এটা অনেকক্ষণ হয়েছে। হ্যাঁ, হার্ড প্রবলেম। আর যাই হোক, যেখানে ছিলাম একটা নতুন জিনিস দেখতেছিলাম, ওইটা দেখাইতে গিয়ে, সেটা হচ্ছে যে মাল্টিপল রিটার্ন কিভাবে করে। সো এমটি কার্সেট ডাটা সেট বলছিলাম, আইডিএস আরেকটা ডাটা সেট। ধরুন দুইটা ডাটা সেট নিয়ে আমি কাজ করলাম এবং আউটপুটেও আমি দুইটা জিনিস চাচ্ছি। সো আউটপুটে আমি একটা লিস্ট রিটার্ন করতেছি এই জায়গায়। সো এটা ছিল একটা ফাংশন,
এবং এটার ভেতরে আমি ডেটা ওয়ানের জায়গায় একটা ডেটা সেট দিছি, ডেটা টু এর জায়গায় আরেকটা ডেটা সেট দিলাম। এখন এটার আউটপুটে দেখেন আপনারা, আউটপুটে আসছে এটা একটা লিস্ট, এবং এই লিস্টের মধ্যে হচ্ছে ওই যে যেটা লজিক দেওয়া আছে প্রথম 10টা রো, আর সেকেন্ড লিস্টের মধ্যে এখানে হচ্ছে 2 থেকে 5 4টা রো। সো আপনারা চাইলে কিন্তু মাল্টিপল জিনিস এভাবে রিটার্ন করতে পারেন। সো এখন এই যে এখানে তো নাম দেয়া ছিল না, সো গুড প্র্যাকটিস হচ্ছে এই লিস্টের এলিমেন্ট গুলোর নাম দিতে হয়, এবং তাতে একটা সুবিধা আছে আমি বলি। ধরেন আপনি এটাকে এই জায়গায় সেভ করলেন, রেজাল্ট আউট হলো এইভাবে। তো এখন আপনি রেজাল্টের ভেতর থেকে কোনো কিছুকে যদি আপনি নিতে চান, ধরেন রেজাল্টের ভেতর থেকে কিছু একটা নিবেন, ডলার সাইন দিয়ে নেওয়া পসিবল হইতো তখন, যখন হচ্ছে আপনি ওই লিস্টের জিনিসগুলোর নাম দিয়ে দিবেন। তো যেহেতু আমি নাম দিইনি, সেই জন্য হচ্ছে ডলার সাইন দিয়ে সেই জিনিসগুলো পাচ্ছি না। তো আমি যদি এখানে নাম দিতাম যে ফার্স্ট ইকুয়াল টু সামথিং, সেকেন্ড ইকুয়াল টু সামথিং, সামথিং মানে হচ্ছে যেটা আমি রিটার্ন করতে চাচ্ছি আর কি। তো এখন যদি আমি এটা নাম দিই, দেন আবার রেজাল্টের এটা, এখন আমি ডলার সাইন দিয়ে ট্যাবে ক্লিক করলে সাজেশন গুলা পাবো যে এই রেজাল্টের ভিতরে আসলে কি কি আছে। যেহেতু এটা একটা লিস্ট, সো লিস্টকে আমি লিস্টের এলিমেন্ট গুলোকে চাইলে ডলার সাইন দিয়ে ক্যাচ করতে পারি বা সিলেক্ট করতে পারি। সো ডলার সাইন, দেন হচ্ছে ফার্স্ট বা সেকেন্ড। সো এটার একটা উত্তম উদাহরণ হচ্ছে একটা লিনিয়ার রিগ্রেশন করে ফেলি, 1 সেকেন্ড, কয়েক সেকেন্ডের ব্যাপার। এই আইরিস ডেটা সেটটা নিয়েই একটা লিনিয়ার রিগ্রেশন করি। জানি না এটা কি একটা হবে। ধরলাম সেপাল লেন্থ আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর সেপাল উইথ আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে নিচ্ছি। সো আমি যে এখন একটা মডেল ক্রিয়েট করি এলএম, সেটা হচ্ছে লিনিয়ার মডেল, ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা হচ্ছে সেপাল ডট উইথ, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি হয়তো ইন্ডিপেন্ডেন্ট গুলাই ফেলছি ওই একটু আগে ডিফাইন করার সময়, বাট এমনি বোঝানোর সুবিধার্থে এটা কিছু একটা দেই, ডেটা হচ্ছে আইডিস। সো এটা হচ্ছে সবচেয়ে সিম্পল স্ট্রাকচার একটা টু ভেরিয়েবল রিগ্রেশন মডেল। একটা হচ্ছে মানে একটা একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। সো এটা না দিলে আউটপুট দেখাচ্ছে। সো লিনিয়ার মডেল কিন্তু অ্যাকচুয়ালি রিটার্ন করে, কিছু একটা রিটার্ন করে, বাট সেটা ইনভিজিবল। দেখেন অ্যাপ্লিকেশন চলে আসছে অলরেডি, সেটা ইনভিজিবল। সেটা ভিজিবল করতে হলে আমাকে এটাকে কোথাও অ্যাসাইন করতে হবে। So আমি যদি এখন অ্যাসাইন করি, ধরেন মডেল এইখানে অ্যাসাইন করলাম, তাহলে এটা আমি অ্যাসাইন করলাম, দেন সামারিটা চেক করি। তো আমাদের অনেক কিছু এখন ভিজিবল হয়ে গেল। তো এত কিছু কিভাবে ভিজিবল হইলো? কারণ হচ্ছে এটার ভেতরে অনেকগুলা লিস্ট এলিমেন্ট আছে। মডেল দিয়ে ডলার সাইন দিলে আপনারা হচ্ছে সেইগুলোকে পাবেন, সেগুলো হচ্ছে প্রথমে ইনভিজিবল ছিল। যেমন আপনি এখানে রেসিজুয়াল গুলো পাচ্ছেন, রান দিলে আপনি হচ্ছে 150টা রেসিজুয়াল পাবেন, মানে হচ্ছে একটার সাথে আরেকটার ডেভিয়েশন কিরকম হয়েছে মডেলটা সিলেক্ট করার মানে ফিট করার পরে। তো প্রথমটাতে আমার ডেভিয়েশন এরকম, পরেরটাতে নেগেটিভ, পরেরটায় পজিটিভ। তো এই বিষয়গুলো সামনে আমরা ক্লিয়ার হবো, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে যখন একটা মডেল ক্রিয়েট করা হয় সেটার আউটপুটটাকে যদি আমি লিস্ট হিসেবে রিটার্ন করি, তখন এরকম ডলার সাইন দিয়ে আমার অনেক আউটপুট থাকতে পারে। তাদের সবাইকে এইভাবে সিলেক্ট করে আমরা পরবর্তীতে আরো বিভিন্ন কাজে লাগাইতে পারি। যেমন এটাকে চাইলে আমি এখন প্লট আকারে দেখতে পারি, যে আমি একটা সিম্পল প্লট ক্রিয়েট করব, রেসিজুয়াল ভার্সেস ফিটেড প্লট। তো ধরলাম আইরিস ডলার সাইন দিয়ে সেপাল উইথ, দেন হচ্ছে মডেলের রেসিজুয়াল। আমি যদি এটা রান দিই, আমি এরকম একটা ফিগার দেখতে পারতেছি। এটা হতে কিছু একটা বুঝে, আপাতত এত কিছু বুঝতে হবে না, বাট এটা বোঝানোর জন্য যে এখানে লিস্ট দিয়ে আউটপুট দেওয়াটাই বেটার, তাহলে হচ্ছে পরবর্তীতে অনেক কিছু করা যায়। ভাইয়া এই জিনিসটা বুঝলাম এখন, ইন্টারেস্টিং যে ইনভিজিবল আসলে ইন্টারেস্টিং একটা জিনিস, কিন্তু প্রশ্ন হইলো যে এই মেথডটার মধ্যে কোনো রিটার্ন বা ইনভিজিবল আছে কিনা। রিটার্ন থাকলে তো আমরা বুঝবো, সেটাকে আমরা প্রিন্ট দিলেই এটা একটা রেজাল্ট শো করবে। কিন্তু ইনভিজিবল হলে অনেকটা এরকম যে মানে ফাংশন ডকুমেন্টেশন, উইদাউট এনি রিটার্ন স্টেটমেন্ট, এটা ওইটার আসলে মধ্যে ডকুমেন্টেশন ছাড়া ছাড়া জানার কোনো ওয়ে নেই। একমাত্র ডকুমেন্টেশন হেল্প করবে যে আমাদের এই ফাংশনটার টোটাল কি কি ফাংশনালিটি আছে, যেটা আমরা আসলে জানি না।
আচ্ছা আচ্ছা। আর আর ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল যে ফাংশনগুলো আছে সেগুলো এইভাবেই ক্রিয়েট করা হয় যে এটাকে কোথাও অ্যাসাইন করতে হয়, দেন আমি যদি সামারিটা তার মানে ইউজ করি ম্যাক্সিমাম তাহলে হলো হচ্ছে আমি ইনভিজিবল। আম, হ্যাঁ সেভাবেই চিন্তা করতে পারেন। এটা ইন্টারেস্টিং জিনিস এখন বুঝলাম আসলে। ইনভিজিবল মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, ওটা শেয়ার করি, সেটা হলো যে এটা আসলে কাইন্ড অফ রিটার্ন, বাট এটা ওই রিটার্নটাকে আমরা হাইড করে রাখা। ওই রিটার্নটাকে আমরা পাইতে হইলে শুরুতেই সেটাকে ওই যে সবকিছু একটা প্রয়োজন ভেরিয়েবল। হয় না আসলে, সেটাই। ওয়াও। আর আচ্ছা এটা তো গেল, আর অনেক কিছু ক্লিয়ার হবে আসলে, এখানে অনেক বিষয় আছে যেগুলা হয়তো ইউজ কেস ছাড়া বোঝানোটা টাফ। আচ্ছা এরপরে আরেকটা হচ্ছে এলিপসিস, এটা উপরে দেখানো দরকার ছিল। এলিপসিস, তারপর হচ্ছে ফাংশনাল আর্গুমেন্ট, দেন রক্সিজেন কমার্স। হ্যাঁ শেষ প্রায়। ওই চাইছিলাম আজকে দ্রুত শেষ করতে, তাও অনেক সময় চলে গেল। ভাই আপনি আচ্ছা তো অনেক জিনিস নিয়ে আসেন, কিভাবে শেষ করবেন? সব না দেখাইলেও মনে হয় যে অনেক কিছু বাদ পড়ে গেল, পরে আফসোস লাগে। আচ্ছা টেম্পোরারি ফাংশন গুলো একটু বোঝার চেষ্টা করি। টেম্পোরারি মানে কি? তার মানে হচ্ছে যে গ্লোবাল এনভায়রনমেন্টে কোনো কিছু সেভ হবে না, যেমন এই যে এখানে যে ফাংশন গুলো ক্রিয়েট হচ্ছে ওরা কিন্তু এখানে থাকতেছে যতক্ষণ পর্যন্ত আমার সেশনটা রানিং, ততক্ষণ পর্যন্ত এদেরকে আমি ব্যবহার করতে পারি। কিন্তু এমন সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যে আমার আসলে ফাংশনটা ওইভাবে ক্রিয়েট করার প্রয়োজন নেই, জাস্ট কোনো একটা স্পেসিফিক জায়গাতে ইউজ হবে, দ্যাটস ইট। হয়তো সেটা আর কখনো ইউজ হবে না। তো সেই জন্য তো আমার আস্তে একটা ফাংশন ক্রিয়েট করে এই গ্লোবাল এনভায়রনমেন্টটাকে ভারী করার কোনো প্রয়োজন নেই। তো সেরকম কেসে আমরা টেম্পোরারি ফাংশন ইউজ করতে পারি, এবং সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের ফাংশন ইউজ হয়, যে অ্যাপ্লাই বা সামনে ডিপ লেয়ারে একটু ইউজ হইতে পারে। ওই ধরনের কেসগুলোতে হচ্ছে এরকম টেম্পোরারি ফাংশন ইউজ করা হয়। এটা জাস্ট ওই যে প্রথমে যেটা দেখাইছিলাম যে ওয়ান লাইন ফাংশন, আমি ফাংশনটা লিখবো, লিখে হচ্ছে কি কাজ করতে চাই সেটা লিখে দিব, দ্যাটস ইট। এখানে এবং রিটার্নও দেওয়ার প্রয়োজন নেই। তো এই ধরনের কেসে হচ্ছে আমরা ওয়ান লাইন ফাংশন বা টেম্পোরারি ফাংশন ইউজ করি। এখন দেখেন এই ফাংশনটাকে কিন্তু আমি কোথাও অ্যাসাইন করি নাই। এখন আপনাদের যদি মনে থাকে, অ্যাপ্লাই ফাংশনের কাজ ছিল প্রথমে একটা ডেটা ফ্রেম কিংবা ম্যাট্রিক্স নিবে, দেন হচ্ছে রো ওয়াইজ কিংবা কলাম ওয়াইজ কোনো একটা ফাংশন ব্যবহার করবে, দ্যাটস ইট। সো এইখানে আমি ম্যাট ওয়ানটাকে নিছি, ম্যাট ওয়ান হচ্ছে একটা ম্যাট্রিক্স। আমি যদি এটাকে রান দিই তাহলে ম্যাট ওয়ানটা পাবো। এটা হচ্ছে ম্যাট ওয়ান। সো একটু নলেজটা রিফ্রেশ করে আসি। অ্যাপ্লাই ম্যাট ওয়ান, যদি রো ওয়াইজ কিছু করতে চাই আমি লিখবো ওয়ান, দেন আমি যদি সেটার ধরেন ম্যাক্সিমাম কত সেটা বের করতে চাই, রো ওয়াইজ ম্যাক্সিমাম, তো তাহলে কি হচ্ছে, রো ওয়াইজ ম্যাক্সিমাম হচ্ছে প্রথম রোতে টু আর সেকেন্ড রোতে হচ্ছে ফোর। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তো ধরেন ম্যাক্সিমামের বদলে আমি সাম দেখতে চাই, সেক্ষেত্রে আমি সাম লিখি, লিখে রান দিয়ে দিই। তখন হচ্ছে প্রথম রো এর সাম এত, সেকেন্ড রো এর সাম এত। ঠিক আছে, এখন সাম দেখার পাশাপাশি যদি আমি সামের স্কোয়ার দেখতে চাই, যে প্রথম রো এর টোটাল করলে থ্রি আসে, থ্রি এর স্কোয়ার কত, নাইন। তো সেটা কেমনে করব? একটা ওয়ে হচ্ছে এই যে অ্যাপ্লাই করে যেটা পাচ্ছি সেটার বাইরে হচ্ছে স্কোয়ার দিতে পারি, তাহলে নাইন হয়ে গেল, 49 হয়ে গেল। আরেকটা ওয়ে হচ্ছে আমি ফাংশনটা ভেতরে দিতে পারি। তো সেটার জন্যই ভেতরে কিভাবে দেওয়া যায়, নতুন ফাংশন ক্রিয়েট করতে হবে। ফাংশন, সেটার ভিতরে আমি এক্স দিলাম দেখার জন্য, এক্সটাকে নিয়ে আমি এখন কাজ করব। সো আমি এক্সটা নিলাম, সাম করলাম, যেন যেটা স্কোয়ার করলাম। সো প্রত্যেকটা রোতে যাবে, তাদের টোটাল করবে, দেন স্কোয়ার করবে। তো এটা হচ্ছে সেই জায়গাটা। তো এই যে এটা দিয়ে হয়তো ছোট মনে হচ্ছে, এটা দিয়ে একটু বড় মনে হচ্ছে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিওর। শুধু যে সাম করতে হবে তা না, এখানে ম্যানুয়াল অন্য যে কোনো ফাংশন আপনি ক্রিয়েট করতে পারেন। সো স্কোয়ার দেখে হয়তো ছোট লাগতেছে, বাট অন্য কিছু থাকলে সেটা কিন্তু এখানে আবার বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের ফাংশন ক্রিয়েট করে করাটা ইজি। এখানে এক্সি লিখতে হবে এমন কোনো কথা নাই, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যে ভ্যাল লিখলেন, এখানেও সেক্ষেত্রে ভ্যালটাই লিখতে হবে, কারণ এই জিনিসটাই এখানে যাবে, দেন এইটাই হচ্ছে এই ম্যাটের প্রত্যেকটা রোতে কাজ করবে। সো এই ওয়ান লাইন ফাংশনটা, সরি কি বলে, এই টেম্পোরারি ফাংশনটা আশা করি সবার ক্লিয়ার। এখন ভাই এলিপসিসে চলে আসি।
ওখানে ওয়ান দিয়ে আপনি রো কে বুঝাইলেন, মানে এই যে ওয়ানটা দিলেন সেটা রো কে বোঝাচ্ছে, কলাম কেন না কেন? মার্জিন, ডকুমেন্টেশনে মার্জিন, মার্জিনে লেখা আছে যে ফর এ ম্যাট্রিক্স ওয়ান ইন্ডিকেটস রোস, টু ইন্ডিকেটস কলামস। ওই জন্যই এটা এরকম। আমি হচ্ছে ডকুমেন্টেশন দেখেই সবকিছু, ম্যাক্সিমাম জিনিস আমার ডকুমেন্টেশন দেখে ক্লিয়ার হয়েছে। সো এই ধরনের কনসেপ্ট যেহেতু আমার ডকুমেন্টেশন দেখে ক্লিয়ার হয়েছে, আমি এনকারেজ করি সবাইকে যে আপনারা ডকুমেন্টেশন দেখেই ক্লিয়ার করেন। কারণ যত দুনিয়ার যত বই লেখা হয়, যত টিচাররা ক্লাস নেয়, সবকিছু অ্যাকচুয়ালি এই ডকুমেন্টেশন দেখেই করে। সো আমি জানি না কেন যারা বই লিখে হোক বা যাই হোক, তারা কেন বলে না যে তারা থেকে শিখছে। তারা অ্যাকচুয়ালি এখান থেকেই শিখছে, যে কোনো কিছু ভালো হইলে প্রশ্ন। তারা এখান থেকেই খোঁজে। আচ্ছা ভাই, আপনার এই যে টেম্পোরারি ফাংশনটা, এটা অ্যাপ্লাই ফাংশনের সাথে দেখালেন আপনি, সো এটা আমরা যে কোনো ফাংশনের ক্ষেত্রে এভাবে ইউজ করতে পারি, রাইট? হ্যাঁ, এটার স্পেশাল ইউজ কেস, হ্যাঁ আপনার যেখানেই কোনো ফাংশন ইউজ করার প্রয়োজন হবে, আপনি সেখানে এরকম টেম্পোরারি ফাংশন ইউজ করতে পারেন। শুধুমাত্র ওইসব কেসে যেখানে আপনার ফাংশনের নাম লিখতে হবে। যে অ্যাপ্লাই ফাংশন অ্যাকচুয়ালি, যে অ্যাপ্লাই ফাংশনের নাম লিখতে হয়। সো এখানে আপনি চাইলে ফাংশনের নাম না লিখে একটা ফাংশন ক্রিয়েট করতে পারেন, এরকম টেম্পোরারি ফাংশন ক্রিয়েট করতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝছি। আর কার কোন কোয়েশ্চেন? ওকে, আমি এলিপসিসটা দেখাই। আম, হুম, আমি এলিপসিসটা মুখে কিছু বলবো না, আমি সরাসরি রান দিব। রান দিয়ে আমি কয়েকটা আউটপুট দেখাবো, তারপরে আমি বলবো এখানে আসলে কি হয়েছে। এটা একটা র্যাপার মিন নামের একটা ফাংশন। সো এখানের ভেতরে কি কি যাচ্ছে, একটা ডেটা যাচ্ছে, আর একটা নতুন জিনিস সেটা হচ্ছে তিনটা ডট। এখানেও দেখেন তিনটা ডট। সো আসলে কি হচ্ছে, আমি যদি এই লাইনটা রান দেই, আউটপুটে আসছে এনএ। ওকে, ঠিক আছে। এইটা যদি রান দিই, আউটপুটে আসছে ওয়ার্নিং মেসেজ, ডেটা ইজ নট নিউমেরিক। ওকে, ঠিক আছে। এটা যদি রান দেই, আমাকে সেম একটা মেসেজ দিচ্ছে, ডেটা ইজ নট নিউমেরিক। আর এটা যদি রান দেই, আউটপুট একদম ঠিকঠাক, 3.5। এবং দেখেন আমি যে এইটুকু লিখলাম, এখানে কোথাও কিন্তু কমা দিয়ে ডট 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 এরকম কিছু নাই। সো এই ডট ডট ডটের কাজটা কি? সেটা হচ্ছে এলিপসিস। এলিপসিসের কাজ হচ্ছে ফাংশনের ভিতরে অন্যান্য যে ফাংশনগুলো আমি ব্যবহার করব, তাদের যদি কোনো অপশনাল ফাংশন থাকে, সরি অপশনাল আর্গুমেন্ট থাকে, সেই অপশনাল আর্গুমেন্টগুলোর ভ্যালু যদি আমার পাস করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি এলিপসিসটা ব্যবহার করতে পারি। তো অপশনাল বলতে আমি অ্যাকচুয়ালি মানে যাদের ভ্যালু অলরেডি সেট করা থাকে, অর্থাৎ ডিফল্ট ভ্যালু, এবং যারা অ্যাকচুয়ালি ওই ফাংশনটার ভিতরেও এরকম এলিপসিস ওয়ালা, তাদেরকে বোঝাচ্ছি। যেমন মিনের মধ্যে ট্রিম, অ্যানেডট আর এম, ওইখানেও আবার ডট 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 আছে। তো যাই হোক, এই ডট ডট ডটের কাজ হচ্ছে যে আমি যদি এখানে চাই, ইচ্ছা করলে এনএ ডট আর এমটা ইউজ করতে পারবো, যদিও এখানে আমি এনএ ডট আর এমটা লিখি নাই। সো এখানে আমি যেটা লিখবো সেটা এখানে চলে যাবে। আমি যদি এখানে ট্রিম লিখি, যে ট্রিম, তাহলে ট্রিম কথাটা এখানেও চলে যাবে, এবং ট্রিমের অ্যাসোসিয়েটেড ভ্যালু আমি যেটা এখানে অ্যাসাইন করে দিব সেটা এখানে চলে যাবে। So এইভাবে আসলে এলিপসিসটা কাজ করে। তো এটা যদি আমি না দিতাম, তাহলে কিন্তু আমার কোনো ওয়ে ছিল না এই এন ডট আর এমটা ইউজ করার। তো আমি এখানে হয় আমাকে স্পেসিফিক্যালি এখানে এন ডট আর এম ইকুয়াল টু ট্রু দিয়ে রাখা লাগতো, দেন এটা সরায় দেওয়া লাগতো, অথবা এই, কোথায় গেল, বেশি আন্ডু করে ফেলছি, অথবা এই যে এটা যেটা এরকম এরকম রাখতে হইতো। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমি যদি এইখানে এলিপসিস দেই কিন্তু ভেতরে যদি এটা না রাখি, এটা নাই, তখন কিন্তু ওই এন ডট আর এমটা এখানে যাবে না। সেখানে কিন্তু বাই ডিফল্ট যেটা আছে সেটাই থেকে যাবে, এটা ফলসই থেকে যাবে। তো আমি যদি এটা রান দিই, আমি দেখাই দিই প্র্যাকটিক্যালি। এখন আমি এখানে যদিও এলিপসিস রাখছি, ভিতরে কিন্তু সেটা রাখি নাই। সো
এই যে লাস্টের যেটা ঠিকঠাক আছে এটা যদি এখানে যদি রান দিই আমাকে এনই দেখাচ্ছে, যদিও আমি এখানে এনএ ডট আর এম ইকুয়াল টু ট্রু দিছি। সো এটা ক্লিয়ার? তাহলে আপনার আচ্ছা, এটা অলমোস্ট ক্লিয়ার। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে প্রশ্ন আপনার করেন। আপনার এইখানে মানে র্যাপার মিনের যে আপনার কি বলে প্যারামিটার সংখ্যা এবং ভিতরে যে ফাংশনগুলো থাকবে এদের প্যারামিটার সংখ্যা সমান না হলেও সমস্যা নাই। প্যারামিটার আর্গুমেন্ট, আর্গুমেন্ট সংখ্যা, হ্যাঁ, জি জি। হ্যাঁ সমান না হইলেও সমস্যা নাই। তাহলে হচ্ছে ডিফল্ট যেগুলো থাকবে সেগুলোই থাকবে, ভিতরে বসবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার 170 লাইনে যেটা আছে এখানে এনএ ডট আর এম ট্রু আছে, কিন্তু এটার আউটপুটে ছিল কি নট নিউমেরিক নাকি কি এরকম একটা ছিল। ডাটা ইজ নট নিউমেরিক, রাইট? হ্যাঁ। ডাটা ইজ নট নিউমেরিক কেন? এখানে তো আপনার এনএ ডট আর এম ট্রু আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার অ্যান্সারটা দিব পরে। জসিম ভাই আচ্ছা, হ্যান্ড রেজ করছেন, আপনি একটু অ্যান্সার দেন, কোশ্চেন করেন। আমার কোশ্চেনটা হচ্ছে ইলিপসিসটা আমরা কি তাহলে ইউজ করতেছি মাল্টিপল আর্গুমেন্ট দেওয়ার জন্য কোনো ফাংশনের মধ্যে? উম হ্যাঁ ওইটা আপনি বলতে পারেন, বাট সেই মাল্টিপল আর্গুমেন্ট ভেতরে অন্য একটা ফাংশনের মাঝে যাবে, ঠিক আছে? ঠিক বুঝলাম না এটা। দেখেন এখানে আমি যে আর্গুমেন্ট গুলো দিচ্ছি জি। সেই আর্গুমেন্ট গুলো ভেতরে অন্য একটা ফাংশনের মধ্যে যাচ্ছে, সেইখানে গিয়ে বসতেছে। এখানে আমি এনএ ডট আর এম দিলাম, সেই এনএ ডট আর এমটা অ্যাকচুয়ালি এখানে গিয়ে বসছে। সো টেকনিক্যালি আপনি ঠিক বলছেন যে আমি মাল্টিপল আর্গুমেন্ট দিতে এটা ইউজ করতেছি। না, একই কিন্তু তো, যে আমি যদি এই ভ্যালুটা এদিকে পাস করি এই ফাংশনে, ওই ফাংশনের ডাটাটা আবার ভিতরের যে ফাংশনটা আছে ওই ফাংশনের ভিতরে আবার কাজটা করবো ওই ডাটাটা। হুম। কারণ যেহেতু আমি ওই ডাটাটাই পাস করছি এই ফাংশনের দিয়ে, ফাংশনের মধ্যে আর্গুমেন্টটা। হুম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এই ক্ষেত্রে কি ধরেন ধরেন এদিকে আপনি একটা করলেন এন এ ডট আর এম, আমি কি তার থেকে বেশি করতে পারবো? হ্যাঁ করতে পারবেন, তবে সেগুলো তো কোথাও তো যাওয়া লাগবে। হ্যাঁ সেই তাহলে আর্গুমেন্ট গুলো, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে কি ধরেন যদি এখানে আমি দুইটা লিখলাম, এখানে কি তিনটা লেখার কোনো স্কোপ আছে? ধরেন আপনি ট্রিম লিখলেন, এনএ ডট আর এম এর যে ভ্যালুটা এবং ট্রিমের যে ভ্যালুটা, তারা দুইজনেই কিন্তু একটা জায়গায় যাবে, সেটা হচ্ছে এখানে। সো এখানে হচ্ছে আমি যখন এগুলো লিখবো তখন এখানেও এগুলো চলে আসবে, এখানেও এগুলো চলে আসবে, ঠিক আছে? জি। আচ্ছা। জি। তাহলে এটা একটু একটু রান করে কি দেখবেন আসলে এটা কিভাবে, যেমন এদিকে যেমন দুইটা আর্গুমেন্ট দিলেন, এই দুইটা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা ট্রিম মানে হচ্ছে ট্রিমড মিন, মানে কিছু একটা ফ্র্যাকশন, এটা হচ্ছে সর্বোচ্চ 50% পর্যন্ত ফ্র্যাকশন ডেটা রিমুভ করে দেয়। সো ট্রু না, সরি ট্রু না, এটা হচ্ছে পার্সেন্টেজ। ধরেন আমি 30% দিলাম, 30% ডাটা দুই পাশ থেকে, মানে হচ্ছে ম্যাক্সিমামের দিক থেকে এবং মিনিমামের দিক থেকে 30% ডেটা রিমুভ করে দিয়ে এটার এভারেজটা ক্যালকুলেট করবে। সো অনেকটা আউটলায়ার রিমুভালের মতো, যে আউটলায়ার রিমুভ করে দিয়ে দেন এভারেজটা ক্যালকুলেট করবে। সো এটা রান দিলে এনে আসতেছে কেন? আচ্ছা কারণ হচ্ছে এই যে এটা আমি আপডেট করিনি। এটা আবার রান দেই, দেন এটা রান দেই, সো এখন আসলো 3.5। সো ট্রিমটা যদি বাদ দিয়ে রান দেই তখন আসছে 3.5। ট্রিম যদি 40% করে দেই, আচ্ছা আচ্ছা আমি ডেটা একটু বাড়াই দিতাম, 99। সো এখন আসছে 4.5, বাট ট্রিম ছাড়া যদি রান দেই এখন আসছে 20.5। সো এই যে ট্রিমের কাজটা কি বলছিলাম তো, যে ম্যাক্সিমাম এবং মিনিমাম থেকে টপ 40% যারা থাকবে তাদেরকে বাদ দিয়ে দিবে। সো বাদ দেওয়ার কারণে এই যে আউটলায়ার যেগুলো ছিল 99, এটা আউটলায়ার। সো এটা বাদ দিয়ে গেছে, বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে আমার এভারেজটি ক্যালকুলেট করছে। সো এইভাবে আসলে এই ট্রিমটা এখানে চলে গেছে। ক্লিয়ার নাকি? জি, ক্লিয়ার, বুঝতে পারছি এটা। আচ্ছা। আচ্ছা ভাই, এখানে তো আমরা বেসিক্যালি আমরা ওই যে
কি বলে এটাকে, ইফ লজিকটা অ্যাপ্লাই করার জন্য আমরা এই কাজটা করতেছি, নাহলে তো আদারওয়াইজ তো আমরা মিন ফাংশনটা ইউজ করতে পারতাম সরাসরি, রাইট? হ্যাঁ, পারতাম। মানে এই কাজটা করার উদ্দেশ্য হলো যাতে আমরা মিনের উপর কিছু লজিক অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, রাইট। এখানে আসলে ওই যে যেটা বলতেছিলাম, আপনার সলিউশনে মাত্র কোশ্চেনটা মাত্র আসলাম, এটা রান দিলে এই যে মেসেজটা আসছে, কারণ হচ্ছে চেকিং হয়েছে এখানে একটা, যখন ভেতরে একটা ভ্যালু যখন স্ট্রিং হয়ে গেছে 3, তো এই পুরাটা তখন স্ট্রিং হয়ে গেল না? হুম হুম। ওরা সবাই এখন ক্যারেক্টার বা স্ট্রিং। সো তাদের, আমি তো স্ট্রিং এর কোনো এভারেজ বের করতে পারবো না। সো ওই চেকিংটা আর কি এখানে হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ফাংশন এজ আর্গুমেন্ট। এটার ইউজ আমি কখনো দেখি নাই, কিন্তু এটা আছে, মানে এটা করা যায়, দ্যাটস ইট। যেহেতু এটা করা যায়, আচ্ছা আমি মাত্র কেন বললাম আমি ইউজ কখনো দেখি নাই? আমি তো ইউজ একটু আগেই করলাম অ্যাপ্লাই ফাংশনের মধ্যে। আচ্ছা যাই হোক, সো এটা যদি আমি এখন রান দেই, আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম যার কাজ হচ্ছে সে একটা ভ্যালু নিবে। সেটা হইতে পারে, ভ্যালু নিবে মানে হচ্ছে সে একটা ভেক্টর নিতে পারে, সেটা একটা ডেটা ফ্রেম নিতে পারে, যে কোনো কিছুই নিতে পারে, এবং সাথে একটা ফাংশনের নাম নিবে, এবং সে রিটার্ন করবে কি, সেই ফাংশনটা এই ভেক্টরের উপর বা এই এলিমেন্টের উপর বা এই অবজেক্টের উপরে অ্যাকশন নিবে বা একটা কাজ করবে। অনেকটা অ্যাপ্লাই ফাংশনের মতো। অ্যাপ্লাই ফাংশনে কি করছিল, অ্যাপ্লাই ফাংশনে আমি একটা অবজেক্ট ওকে দিয়ে দিই, সেটা ম্যাট্রিক্স হইতে পারে, ডেটা ফ্রেম হইতে পারে। তারপর হচ্ছে আমি বলে দিই ডাইমেনশনটা, মানে রো ওয়াইজ করবে নাকি কলাম ওয়াইজ করবে, এবং আমি ফাংশনটা দিয়ে দিই। সো মানে হচ্ছে এই ফাংশনের নামটা দিয়ে দিই। সো ওই ফাংশনের নামটা দিয়ে দিচ্ছি, সেটাই হচ্ছে এইটা, এইভাবে। সো এখানে নট নেসেসারিলি ফাংট লিখতে হবে, এটা ফানও হইতে পারে। এটা কি আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন, রাইট? এটা নট নেসেসারিলি ইউজার ডিফাইন্ড ফাংশন। এই যে এখানে আমি মেইন ইউজ করছি, আমি এখানে একটা ভেক্টর দিলাম, দেন মেইন দিলাম, এবং আমার যে বানানো ফাংশনটা সেই ফাংশনের মধ্যে এইগুলা দিয়ে দিছি। সো প্রথম জায়গাটাই হচ্ছে সেই ও আচ্ছা, ভেক্টরটা ওটা যাচ্ছে। ভেরিয়েবল, জাস্ট প্যারামিটার ফান, ওকে ওকে, হ্যাঁ, গট হ্যাঁ, ইট। হ্যাঁ, হ্যাঁ। এবং এই ফাংশনটা হচ্ছে এই যে এটা। সো আমি হুম, যদি গট ইট গট ফান ইট, ইকুয়াল টু সরি। মিন লিখি, দ্যাটস ইট, এটা হয়ে গেল। এখানে আমি ম্যাক্স লিখতে পারি, সে ম্যাক্সিমাম ভ্যালুটা দিচ্ছে। এখানে আমি আরো কিছু করতে পারি, আমি চাইলে এখানে ইজ ডট নিউমেরিক এটা রান দিতে পারি, আমাকে ট্রু ফলস কিছু একটা দেখাবে। সো এটা, আমি ইউজ কেসটা জানি না, কখনো প্রয়োজন হইলে আমরা ইউজ করবো, দ্যাটস ইট, আমরা জেনে রাখি। সো প্রোগ্রামিং এর লাইফটা এরকমই, আমরা জাস্ট কোনো কিছু একটা পাইলে সেটা সেভ করে রাখি, মাথায় নিয়ে রাখি, কোনো না কোনো একদিন আমাদের কাজে লাগবে। আচ্ছা, শুরুতে যেটা বলছিলাম কমেন্ট করা নিয়ে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে ওখানে, ওই যে যে ফাংশনটা আমরা পাস করলাম, হ্যাঁ, মিন অথবা ম্যাক্স, এটা যদি কোনো রিটার্ন না করে, ইভেন এটা যদি ইনভিজিবল হয়, সেক্ষেত্রে কি আমরা ধরেন রিটার্ন করলে সেটাকে আমরা পাস করতে পারতেছি, কারণ এটা থেকে একটা ভ্যালু আসতেছে। বাট ওই ফাংশন যদি আপনার ইনভিজিবল হয়, সেক্ষেত্রে আমার তো মনে হয় এটা এরর দিবে নাকি? না কোনো না, এরর দিবে না, দিবে না। দিবে না। না, ও, এরর দিবে ওই না। কারণ আমরা তো ভেরিয়েবল অ্যাসাইন করতেছি। ও, সেম কাজই, ওকে। এই যে এখানে যা হচ্ছে এটা তাই হচ্ছে, এটা আর এটা সেম। আমি এইভাবেই ফাংশনটা লিখছি, বাট এই ফাংশনটা আরো কাস্টমাইজ করলে আর অনেক কিছু করা পসিবল। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম রক্সিজেন কমেন্টস এর একটা কথা বলতেছিলাম। যদি আপনারা কখনো প্যাকেজ তৈরি করেন, মানে যেটার ভিতরে অনেক ফাংশন থাকবে, তো সেক্ষেত্রে এই ধরনের স্টাইলে, এখানে কিন্তু কমেন্টই, রাইট, এটা কিন্তু কমেন্ট, বাট এটার সামনে কিছু জিনিস আছে, একটা কোট, দেন এট দ্য রেট অফ দিয়ে টাইটেল, দেন ডেসক্রিপশন, প্যারাম প্যারাম রিটার্ন, এক্সাম্পলস, সেরকম অনেক বিষয় দেখতে পাচ্ছি। কিছুটা পরিচিত লাগবে ব্যাপারটা একটা জায়গা স্ট্রাকচারের সাথে, সেটা হচ্ছে এই যে ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশনটা খেয়াল করেন, এটা হচ্ছে সেই টাইটেল, এটা হচ্ছে সেই ডেসক্রিপশন, তারপর হচ্ছে প্যারামিটারস, প্যারামিটার বা আর্গুমেন্ট যাই বলেন, এটা হচ্ছে সেগুলো। তারপর হচ্ছে রিটার্ন, সে আসলে কি রিটার্ন করবে আমি সেটা বলে রাখি। এইখানে হচ্ছে সেটা ভ্যালু ভ্যালু হিসেবে লেখা, যে কি রিটার্ন করবে। কই গেল?
আর হচ্ছে লাস্টে এক্সাম্পলস, যে আমি কি কি এক্সাম্পল দেখাইতে চাই, সেটা হচ্ছে এরা। সো এইভাবে লিখলে যখন আপনারা কোনো প্যাকেজ ক্রিয়েট করবেন, আপনার জন্য ডকুমেন্টেশন করাটা ইজি হয়ে যাবে। আপনি জাস্ট এইটুকু কপি করে নিয়ে প্যাকেজের পার্টটাতে চলে যাবেন, সেই স্ক্রিপ্টটাই রেখে দিবেন, হয়ে গেল। সো এটা হচ্ছে আরেকটু গুড প্র্যাকটিস। সো যদি আপনারা ফাংশন ক্রিয়েট করার সময় এরকম ভাবে লিখে রাখেন, তাহলে যখন প্রয়োজন হবে তখন হচ্ছে আপনাদের কষ্টটা কমে যাবে। জাস্ট কপি দিস, পেস্ট দেয়ার, কাজ শেষ। সো আমরা ফাংশন নিয়ে অনেক কথা বললাম আজকে, এবং অনেক এক্সট্রা কথা হয়ে গেছে, একটা প্রবলেমও রয়ে গেছে যেটা সলিউশন বের করতে হবে। এখন আমরা একটু প্যাকেজ নিয়ে কথা বলি। আগামী দিন, আগামী ক্লাস কি, ডেটা wrangling উইথ বেস আর এন্ড ডিপ্লেয়ার। সো আজকে আমরা প্যাকেজ ইনস্টলের একটা ছোট পার্ট দেখে নিই। সো আমরা যেহেতু ডিপ্লেয়ার নিয়ে কথা বলবো, আমাদের ডিপ্লেয়ার প্যাকেজটা অবশ্যই ইনস্টল করতে হবে। এবং ইনস্টল কিভাবে করে, আমি প্যাকেজে যাব, সেখানে কয়েকটা বাটন দেখবেন। একটা বাটন হচ্ছে ইনস্টল, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ইনস্টল ফ্রম হোয়ার, সেখানে অনেকগুলো অপশন থাকার কথা, সেখানে রিপোজিটরি CRAN, এটা ক্লিক করে দেবেন। আমি যদি একটু স্লাইডে যাই, সেখানে দেখবেন যে আহ, আচ্ছা, আমি 12 তারিখে হচ্ছে লাস্ট স্লাইডটা আপডেট করছি। ওখানে আমি এই CRAN এ বা ক্র্যান, সেখানে আমি টোটাল 21,779টা প্যাকেজ পাইছি। সো আসলে এত প্যাকেজের এত এত ফাংশন সবার কখনো ইউজ করার প্রয়োজন হবে না, কারো শেখাও পসিবল না। বাট মেইন কিছু প্যাকেজ আছে বেশ কমনলি ইউজড হয়। তো সেগুলোই হচ্ছে আমরা একটা আইডিয়া নিয়ে রাখবো। আর আপনারা চাইলে হচ্ছে এখানে গিয়ে এক্সট্রা জিনিসগুলো দেখতে পারেন। আর এখানে লিখে রাখছি যে কোন ফাংশন দিয়ে কি করা যায়। সো আপনারা যদি ক্র্যান থেকে কোনো কিছু ইনস্টল করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এই ফাংশনটি ইউজ করবেন, ইনস্টল ডট প্যাকেজেস, অথবা আপনাদেরকে আর স্টুডিওতে যেটা দেখাচ্ছিলাম, ইনস্টলে ক্লিক করে এখান থেকে জাস্ট ক্লিক করে রাখবেন ক্র্যান। দেন এখানে হচ্ছে আপনি প্যাকেজের নামটা লিখবেন। সো আমি যদি ডিপ্লয় ইনস্টল করতে চাই, আমি লিখব DPLYR, ডিপ্লয়ার, দেন সিলেক্ট করে দিবেন। আর এটাকে মনে করে ইনস্টল ডিপেন্ডেন্সিস দিয়ে দিবেন। কারণ অনেক সময় দেখা যায় যে কিছু কিছু প্যাকেজ অন্য প্যাকেজের উপর ডিপেন্ড করে থাকে। মানে এই ধরেন ডিপ্লয়ারের কোনো একটা ফাংশন অন্য একটা প্যাকেজ থেকে আসছে, এরকম হইতে পারে। তো এই ধরনের কেসে হচ্ছে এটা দিয়ে রাখা ভালো, বাট বাই ডিফল্ট এটি ইনস্টল ডিপেন্ডেন্সিস দেয়াই থাকে, সো এটা নিয়ে টেনশন করতে হবে না। সো এইটুকুই শেষ। এখন আপনাদের যদি মাল্টিপল আর এর ভার্সন থাকে, তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে সেটা সিলেক্ট করতে হবে। সো সেরকম প্রয়োজন হয় না। সো এটাও এখানেও হচ্ছে টাচ করার প্রয়োজন নাই। সো আপনাদের হয়তো কোথাওই টাচ করার প্রয়োজন হবে না, শুধুমাত্র ডিপ্লয়ার বা এখানে যে প্যাকেজটা ইনস্টল করছেন সেটা লিখে ইনস্টলে ক্লিক করবেন, তাহলে অ্যাকচুয়ালি এই কোডটাই রান নিবে। ঠিক আছে, তো আপনি দেখবেন আমি যদি এখানে ক্লিক করি ইনস্টল, তাহলে দেখবেন যে এখানে কনসোলে রান হয়ে গেছে। ইনস্টলিং প্যাকেজ ইনটু সামওয়্যার কিছু একটা লেখা আছে, দেন কন্টেন্ট টাইপ হাবিজাবি, দেন সাকসেসফুলি আনপ্যাকড এন্ড MD5 সামস চেকড, এরকম কিছু একটা লেখা আসছে। আপনাদের অনেকের একটা মেসেজ আসতে পারে এখানে যে আর টুলস ইজ নট ইনস্টলড, আপনাকে হচ্ছে আর টুলসটা ইনস্টল করতে হবে। আর আর টুলস এর ব্যাপারটা হচ্ছে, এখানে যেহেতু আমি প্রথমে বলছিলাম যে অনেক ফাংশন আছে যেগুলো সি বা ফোরট্রান বা জাভা, এরকম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। তো সেগুলোকে আর এর জন্য কম্পাইল করতে আর টুলস ইউজ করতে হয়। আর টুলসটাকে কষ্ট করে আপনারা একটু ব্রাউজারে যাবেন, সেখান থেকে আর টুলস ডাউনলোড, জাস্ট এটা লিখে রান দিবেন। প্রথমে রেজাল্টটা চলে আসবে। সো ওখানে গিয়ে এখন খেয়াল করেন এখানে অনেকগুলো ভার্সন আছে। So, আপনাকে কিন্তু স্পেসিফিক্যালি আপনার যে ভার্সন ইনস্টল করা আছে কম্পিউটারে, সেই ভার্সনটাই, মানে সেই রিলেটেড আর টুলসটাই কিন্তু ডাউনলোড করতে হবে। So, আমার ভার্সনটা আমি একটু চেক করে নেই। টুলস, সেখান থেকে হচ্ছে আম, কিভাবে যেন দেখে, গ্লোবাল অপশনস, জেনারেল, হচ্ছে আর ভার্সন। আমারটা হচ্ছে 4.3.2। ঠিক আছে,
সো আমারটা যেহেতু 4.3.2, আমাকে ডাউনলোড করতে হবে এটা 4.3.x ফর আর ভার্সনস, 4.3.x এই রিলেটেড যেটা আছে এটা আমাকে হচ্ছে এটা ডাউনলোড করতে হবে। সো ওখানে ক্লিক করে ভেতরে যাবেন, সেখান থেকে হচ্ছে এই যে এইটা আর্ক টুলস 43 ইনস্টলার, এখানে ক্লিক করে জিনিসটা ডাউনলোড করে নেবেন। এটার সাইজ মনে হয় প্রায় 422 মেগাবাইট। সো আপনাদের অনেকের হয়তো 4.4 আছে, তো আপনাদের হচ্ছে এইটা ডাউনলোড করতে হবে। সো বুঝে নেবেন আর কি, আপনাদের রিলেটেড যেটা হবে ম্যাচ করবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা স্ট্রেট ফরওয়ার্ড, ওখানে কোনো ঝামেলা নাই। নেক্সট 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 দিয়ে দিবেন, কোনো কিছু অ্যাকসেপ্ট করার আগে অ্যাকসেপ্ট করে নেবেন। আর এই তো, ওখানে আর কোনো ঝামেলা হবে না। সো ওইটা অবশ্যই ইনস্টল করে নেবেন, নইলে আহ, কয়েকটা প্যাকেজ ইনস্টল করতে ঝামেলা হবে, আদারওয়াইজ মোটামুটি সবসময় কাজ হয়ে যায়। সো এটা তাহলে ছিল। ভাই কি দাঁড়াইলো, আপনার আর্ট টুলস এর আমাদের দরকার কেন? অন্য ল্যাঙ্গুয়েজে যে প্যাকেজ গুলো ক্রিয়েট করা সেগুলো ইনস্টল করার জন্য এরকম নাকি? ইনস্টল করা না, সেগুলো কম্পাইল করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে তো ইনস্টল করা দেখলাম, তো কখনো আপডেট করার প্রয়োজন হলে কি করব? আপডেট করার জন্য এই যে এখানে একটা বাটন আছে আপডেট, আমার মনে হয় এইভাবে ইনস্টল আপডেট করাটা সবচেয়ে ইজিয়ার শুরুর দিকে। পরে হচ্ছে আপনার এখানে কনসোলে চলে আসবেন, এগুলা রান দিয়ে দিবেন। বা যখন আপনার কোডগুলো অন্যদের সাথে শেয়ার করবেন, তখন হচ্ছে মনে করে একটা ছোট্ট ফাংশন লিখে রাখতে পারেন যে ইফ এটা যদি অ্যাভেলেবেল হয় দেন লোড, আদারওয়াইজ ইনস্টল দেন লোড, এরকম একটা ফাংশন আপনারা লিখে রাখতে পারেন। অ্যাভেলেবেল আছে, এই ফাংশন লেখা দরকার নাই, এটা সার্চ দিলেই পেয়ে যাবেন। স্ট্যাক ওভারফ্লো, হাবিজাবি অনেক জায়গায় এগুলো থাকে। আমিও এরকম কপি করে রাখছি এক জায়গায়, যখনই কোনো রিপোর্ট এরকম শেয়ার করা লাগে আমি জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিই। এই জন্য হচ্ছে আমার মনেও নাই আসলে ভিতরে কি আছে। আর আহ, আচ্ছা, যেটা বলতেছিলাম আপডেটের বিষয়টা, এখন আহ, কখনো যদি, আচ্ছা লোড তো দিতে হবে তাই না? তো প্যাকেজ শুধু ইনস্টল করলেই হবে না, আমার যদি ডি প্লেয়ার প্যাকেজের ভেতরের ফাংশনগুলো ইউজ করার প্রয়োজন হয়, সেটাকে আমার এনভায়রনমেন্টে আনতে হবে। বা আমি যেটাই বলি যে এখানে যে আসছে না, এই জায়গাটাতে আনতে হবে, নইলে ফাংশন গুলাকে সার্চ করে পাবে না। তো এখানে যেটা হচ্ছে, আমি যখন কোনো ফাংশন লিখছি এতক্ষণ ধরে, সেইগুলোকে সে প্রথমে খুঁজছে এই জায়গায় গিয়ে গ্লোবাল এনভায়রনমেন্টে, দেন স্টেটস, দেন গ্রাফিক্স। এখন এখানে কিন্তু ডিপ্লয়ার নাই, কিংবা অন্য কোনো প্যাকেজের নাম নাই। এখানে শুধু ডিফল্ট যে কয়টা প্যাকেজ আছে যেগুলো না হইলেই আর আসলে কাজ করতে পারবো না, সেগুলোই শুধুমাত্র আছে। তো আমি মাত্র যেহেতু ডিপ্লয়ারটা ইনস্টল করলাম, আমি ডিপ্লয়ারটা এখন লোড দিই। লোড দেওয়ার দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে লাইব্রেরি, এটার ভিতরে আপনি জাস্ট প্যাকেজটার নাম লিখে দিবেন। সো এইটাকে আসলে এই কোটেশনের ভিতরে দেওয়ার প্রয়োজন নাই, এটাকে এইভাবে লিখলেই হয়। কিন্তু যখন আপনি ইনস্টল করবেন কোনো কিছু, যেমন ইনস্টল ডট প্যাকেজেস, সেটাকে কিন্তু অবশ্যই কোটেশনের ভিতরে দিতে হবে, নইলে আবার ওইটা একটা এরর দিবে। তো এখানে যেরকম কোটেশনের ভিতর দিয়ে দিচ্ছে, আমি তো এইভাবে করছিলাম, সে হচ্ছে ডিফল্ট ভাবে কোটেশনের ভিতর দিয়ে দিছে। সো এই লাইব্রেরিটা যদি আপনি রান দেন, এই ডিপ্লয়ার প্যাকেজটা তখন লোড নিয়ে নিবে। সো এটা আমি রান দিচ্ছি। সেখানে দেখা যাচ্ছে অনেক কিছু আসছে, অ্যাটাচিং প্যাকেজ দিস, দ্য ফলোইং অবজেক্টস আর মাস্কড ফ্রম প্যাকেজ স্ট্যাটস। তো এটার মানে হচ্ছে, এই কথাটার মানেটা বলি, আমি যদি এখন গ্লোবাল এনভায়রনমেন্টে ক্লিক করি, তাহলে দেখেন ডিপ্লয়ারটা হচ্ছে এখন সেকেন্ডে আছে র্যাঙ্কিং এ, এরপর হচ্ছে স্ট্যাটস। সো তার মানে হচ্ছে যখন আমি এই ফাংশন দুইটা ইউজ করতে যাব, ফিল্টার, ল্যাগ, ধরেন ফিল্টারটা যখন আমি ইউজ করতে যাব, সে স্কোপিং এ যাবে, গিয়ে প্রথমে গ্লোবাল এনভায়রনমেন্টে খুঁজবে, সেখানে যদি না পায় সে ডিপ্লয়ারে গিয়ে খুঁজবে। সো যেহেতু ডিপ্লয়ারে অলরেডি খুঁজে ফেলছে, সে নিচে যাবে না। তো সে আমাকে বলতেছে যে এই ফাংশনটা অলরেডি স্ট্যাটস প্যাকেজে আছে। সো মাস্ট ফ্রম দিস মানে হচ্ছে যে এই ফিল্টারটা এখানে আছে, বাট ওইটা হচ্ছে ওখান থেকে রিপ্লেস হয়ে গেছে, রিপ্লেস এখন ডিপ্লয়ারে চলে আসছে। সো স্ট্যাটসে এই ফিল্টার ফাংশনটা যেভাবে কাজ করতো, ডিপ্লয়ারে সেভাবে কাজ করে না, এটা হচ্ছে অন্যভাবে কাজ করে। সো ওই জন্য এই মেসেজটা দিয়ে রাখছে, যাতে এটা ইউজ করার সময় সতর্ক থাকে। আর সিমিলারলি আরো কয়েকটা ফাংশনের বিষয় এখানে দেখাচ্ছে, যে এই ফাংশন গুলো অ্যাকচুয়ালি বেস প্যাকেজটাতে আছে, বেস প্যাকেজটা হচ্ছে সবার লাস্টে।
তো ওখানের এই 4টা ফাংশন ডিপ্লয়ের অ্যাভেলেবেল, সো ওগুলো আসলে ওইখান থেকে এখানে চলে আসছে। সো তাদের বিহেভিয়ার বেসে যেরকম এখানে সেরকম না। সো ওইটা মাথায় রেখেই হচ্ছে জিনিসটা কাজ করতে হবে, জিনিসটা ইউজ করতে হবে। সো আজকে এই পর্যন্তই থাক। আপনারা হচ্ছে আর টুলসটা কষ্ট করে একটু দেখে ইনস্টল করে নিন। আর আচ্ছা, নিচের ওয়ার্নিং মেসেজটা নিয়ে চিন্তা করতে হবে না, এরকম অনেক কিছুই থাকে, এগুলো দেখার ঝামেলা নাই, কোনো সমস্যা নেই। আমি এখন রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন।